খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়? এ গভীর তত্ত্ব শর্তহীনভাবে এতটা সহজ করে বলতে বোধহয় তারাই পারে, যাদের শিকড় আজও মাটিতে। বাঙালির সত্তায় এক সহজ সুর বেজে চলেছে অনন্তকাল ধরে। রঙিন সুরে আচ্ছন্ন হয়ে কখনো কখনো পথ ভুল হয় ঠিকই, তবু বেলা শেষে ফিরে আসতেই হয় শান্ত বিথির নিচে প্রাণের সুরের আকর্ষণে। আড্ডাবাজের এবারের নিবেদন ওরাও কি মানুষ। রচনা করেছেন বুম বোস। জন্ম 1995 সালে কলকাতায়। বেহালা হাইস্কুল থেকে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ করার পর প্রাণীবিদ্যায় স্নাতক ও স্নাতকোত্তর পড়াশোনা করেছেন। ছোটবেলা থেকেই গল্পের বই পড়ার নেশা। লেখালেখি শুরু 2014 সালে ফেসবুকের বিভিন্ন সাহিত্য গ্রুপে। পরে নানান লিটল ম্যাগাজিন এবং ওয়েবজিনে লিখেছেন ছোটদের এবং বড়দের গল্প। লেখালেখি ছাড়াও লিটল ম্যাগাজিন অদ্ভুতুরের সম্পাদনার কাজেও যুক্ত বিগত 6 বছর ধরে। লেখকের প্রকাশিত বইগুলি হল এদিকে শুধুই ভয়, বিশ্বাসঘাতক। ওরাও কি মানুষ গল্পটি নেওয়া হয়েছে লেখকের প্রথম প্রকাশিত বই এদিকে শুধুই ভয় থেকে। বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন প্রদীপ্ত, সৌমেন, মলয়, ঋতুপর্ণা, গৌরী, বর্ণিশা, রিমঝিম, অনিরুদ্ধ, রমাকান্ত এবং দীপ। সঙ্গীতে সঙ্গে আছে সহজ কুটির, কণ্ঠে প্রবীর, গীতিকার নীলাদ্রি, প্রচ্ছদ সৌভিক এবং শেখ দিলার, নেপথ্য সঙ্গীত মলয়, সামগ্রিক ভাবনায় টিম আড্ডাবাজ। শুরু হচ্ছে ওরাও কি মানুষ। আমি কমল কৃষ্ণ পোদ্দার। উত্তর কলকাতায় ভগ্নপ্রায় এক বাড়ির তেতলায় বসে এই পাণ্ডুলিপি লিখছি। অভাবের সংসারে কোনো মতে ম্যাট্রিক পরীক্ষায় পাশ করার পর সংসার চালাতে নানান সময় নানা কাজ করেছি। আমার কর্মজীবনে ঘটে যাওয়া সেসব নানান বিচিত্র অভিজ্ঞতাগুলোকে তাই লেখার মাধ্যমে ভাগ করে নিচ্ছি আপনাদের সঙ্গে। আজ থেকে প্রায় 33 বছর আগের কথা। মুকুন্দপুরে চাকরিটা ছেড়ে কলকাতায় ফিরে আসার পরও ওখানকার সেই ভয়ানক অভিজ্ঞতার কথা আজও ভুলতে পারলাম না। পেট চালানোর তাগিদে কাজের খোঁজে তখন কলকাতার এগলি ওগলি ছুটছি। ঘুরতে ঘুরতেই একদিন দেখা হয়ে গেল তপন কাকার সঙ্গে। তিনি এককালে আমাদের পাড়াতেই থাকতেন। কোনো এক বড় খবরের কাগজের জন্য ছবি তুলতেন ঘুরে ঘুরে। ছেলেবেলায় ওর থেকেই টুকটাক ছবি তোলা শিখেছিলাম আমি। আমার অবস্থার কথা জানাতে কাকা বললেন, কাজ যখন কিছু পাচ্ছিস না তখন নিজেই কিছু কর না। তপন কাকা, পুঁজি কোথায় আমার বলো? কি বা করতে পারি আমি? আরে সব ব্যবসা করতে আহামরি কিছু পুঁজি লাগে না। তোকে যে ফটোগ্রাফি শিখিয়েছিলাম কিছু মনে আছে? তা কিছু কিছু মনে আছে। ব্যাস ব্যাস, ওতেই হবে। একটা সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কিনে গ্রামের ওই ছোট বড় মেলাগুলোয় গিয়ে ওটা দিয়ে ভালো ছবি তোলার ব্যবসা শুরু কর। খুব ভালো লাভ হয়। আমিও করেছি এককালে। আমার কাছে বোধহয় একটা পুরনো ক্যামেরাও রয়েছে। বিকেলে বাড়ি আয় তো তুই। যদি ওটা পাই তাহলে নিয়ে চলে যাস। টাকা পয়সা কিছু দিতে হবে না। বিকেলবেলায় গিয়ে ক্যামেরাটা নিয়ে এলাম। কোডাক ইনস্টামেটিক মডেলের ক্যামেরাটা
কয়েক বছরের পুরনো হলেও কন্ডিশন মোটামুটি ভালো। ক্যামেরায় তখনও একটা ফিল্ম ভরাই ছিল। ঝটপট করে বাড়ির আসবাবপত্রে কয়েকটা ছবি তুললাম। তারপর ছুটে গেলাম রান্নাঘরে। দেখি মা সবজি কাটছেন। আমায় দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে আঁচল দিয়ে মুখের ঘামটুকু মুছে বললেন, কিরে, কিছু লাগবে খোকা তোর? চা দেবো? ও মামা, তোমার কয়েকটা ছবি তুলবো, একটু হাসবে? ওটা আবার কোথা থেকে জোগাড় করলি খোকা? মাকে সবটা খুলে বলতেই তিনি চিন্তিত স্বরে বলে উঠলেন, সে যা ভালো বুঝিস কর বাবা। এই যে তুই বাইরে বাইরে থাকিস, আমার একদম ভালো লাগে না। পারলে দেখ না, এখানে যদি কোনো কাজ পাস। আমারও তো তেমনই ইচ্ছে ছিল, কিন্তু এখানে যে ভালো কিছুই পাচ্ছি না। তাই ঠিক করেছি যে এই কাজটা শুরু করব। তারপর যদি কোনো ভালো কিছু পাই ঢুকে যাব। না হলে এভাবে আর কতদিন চলবে বলো তো? মা আমার কথা শুনে মৃদু হেসে ঘাড় নাড়তেই আমি চটজলদি ক্যামেরার বোতাম টিপে মায়ের একটা ছবি তুলে ফেললাম। ব্যবসা করব ভাবলাম ঠিকই, কিন্তু শুরুটা ঠিক কোথা থেকে করব সেটা নিয়ে দ্বন্দ্বে ছিলাম। কলকাতার আশেপাশে কোনো মফস্বল এলাকায় গিয়ে কাজ করাটা ঠিক হবে ভেবে পরের দিনই খোঁজখবর নিতে বেরিয়ে পড়লাম। বর্ষাকাল প্রায় শেষের দিকে, কয়েক মাস পরেই পুজো। তবে এটা ঠিক মেলার সময় নয়। বড় বড় মেলাগুলো বসে সব শীতকালে, কিন্তু এতদিন অপেক্ষা করার মতন সময় বা ধৈর্য কোনোটাই আমার ছিল না। তাই হালে কোথাও কোনো মেলা টেলা বসছে কিনা খোঁজ খবর চালাচ্ছিলাম। কয়েকদিন সন্ধান করতে জানতে পারলাম যে বজবজের দিকে একটা জায়গায় নাকি প্রতিবার পুজোয় ছোটোখাটো একটা মেলা বসে। ওই সপ্তাহ দুয়েক মতো চলে, তারপর উঠে যায়। ঠিক করলাম ওই মেলা দিয়েই আমার ফটোগ্রাফির ব্যবসাটা শুরু করব। পুজোর আর মাত্র মাস দেড়েক বাকি ছিল। আমিও তাই অল্প অল্প করে নিজের কাজের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র জোগাড়যন্ত্র করে গোছাতে শুরু করলাম। ঠিক করলাম মহালয়ার শুভ দিনে রওনা দেব বজবজের দিকে। কিন্তু রওনা দেওয়ার আগে একটা ব্যাপার একটু যাচাই করে দেখা দরকার বলে মনে হয়েছিল আমার। আদৌ কি আমি ঠিকঠাক ছবি তুলতে পারছি, নাকি সবই ওই ঝাপসা ব্যাঁকা টেরা উঠছে? এই বিষয়টি যাচাই না করে ব্যবসার কাজে এগোনো কখনোই ঠিক কাজ হবে না। আমার ছবি তোলার হাত সেই আগের মতোই আছে কিনা সেটা যাচাই করার জন্য আগের দিন যে ছবিগুলো তুলেছিলাম তার ফিল্মগুলো নিয়ে সন্ধেবেলায় সোজা চলে গেলাম পাড়ার মণ্ডলদার দোকানে। মণ্ডল ফটোগ্রাফি আমাদের পাড়ার নাম করা দোকান। তাছাড়া মণ্ডলদার সঙ্গে আমার অনেক দিনের পরিচয়। ওকে গিয়ে সব খুলে বলতেই বলল দিন দশকের মতো ওর কাছে কাজের প্রাথমিক ধারণাগুলো অন্তত শিখে নিতে, যাতে নিজেই প্রয়োজন মতো পরে ফটো ডেভেলপের কাজগুলো করতে পারি। কথাটা শুনে মন্দ লাগলো না। যতদিন না কলকাতা ছাড়ছি ততদিনের মধ্যে যেগুলো জানি না বা ভুলে গিয়েছি সেগুলো শিখে নেওয়া যায়। সুতরাং তারপর থেকে প্রায় প্রতিদিনই সময় বের করে কাজের পদ্ধতিগুলো ঝালিয়ে নিতে শুরু করলাম। দিনে দিনে আমার উত্তেজনা বাড়তে লাগলো। আগে থেকে যেহেতু কিছুটা জানতাম তাই বাকিটা শিখে নিতে বেশি সময় লাগছিল না। মণ্ডলদাও আমার হাতের কাজের বেশ তারিফই করত। এরই মধ্যে একদিন সকালে ঘুম থেকে উঠে জলখাবার খেয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। চলে গেলাম কলেজ স্ট্রিট। সেখানে পুরনো বইয়ের দোকান থেকে একটা বেসিক ফটোগ্রাফির বই কিনলাম। তারপর কলেজ স্ট্রিট থেকে হাঁটতে হাঁটতে গেলাম শিয়ালদহ। সেখানে একটা জুতোর দোকান থেকে কিনলাম একজোড়া ক্যাম্বিসের জুতো। সব কেনাকাটা মিটিয়ে একটি ফিরতি বাসে চড়ে বাড়ি ফিরলাম। বাড়ি ঢুকে দুপুরের খাওয়া দাওয়া সেরে কিছুক্ষণ বিশ্রাম নিলাম। মনে মনে এবার শুধু একটাই ভাবনা, কবে আসবে মহালয়ার দিনটা, আর কবে হবে আমার এই অপেক্ষার অবসান। বজবজের মেলাটা বেশ নির্ঝঞ্ঝাটেই কাটলো আমার। ব্যবসা শুরুটা খুব একটা মন্দ হলো না। হাতে বেশ কিছু টাকা পয়সাও এলো। 2 সপ্তাহ পর যখন কলকাতায় ফিরলাম মন তখন আমার বেশ ফুরফুরে। মুদিখানার টুকটাক কিছু ধার বাকি ছিল, বাড়ি ফিরে সেগুলো সব মিটিয়ে দিলাম। তাছাড়া পাড়ার রতন মাছওয়ালার কাছেও বেশ কিছু ধার ছিল আমার, সেটাও চুকিয়ে দিলাম। তারপর মায়ের হাতে সংসার খরচ বাবদ অল্প কিছু টাকা দিলাম। এরপরেও হাতে কিছু টাকা বাঁচলো আমার। ভাবলাম সেই টাকা দিয়ে আরও একটি ক্যামেরা কিনে ফেলব। আসলে কি হয়েছে, বজবজের মেলায় একদিন ক্যামেরাটা হঠাৎ গন্ডগোল করছিল, কাজ করছিল না কিছুতেই। গোটা দুয়ে কাস্টমার তাই ফিরেও গিয়েছিলেন। তারপর একটু ঠোকাঠুকি করতেই আবার সচল হয়েছিল সেটি। তখনই আমার মাথায় আসে ব্যাপারটা, আসলে গ্রামগঞ্জের মেলাগুলো প্রায় 1-1.5 মাস চলে। সেখানে এই একটি মাত্র ক্যামেরার ভরসা যাওয়াটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না। তার চেয়ে একটা সেকেন্ডারি ক্যামেরা কিনে রাখলে আর কোনো চিন্তাও থাকবে না। তাই কয়েকদিন পর তপন কাকার সঙ্গে যোগাযোগ করে নিউ মার্কেট থেকে আরও একটি ক্যামেরা কিনে ফেলল। ইয়াশিকা কোম্পানির ওই ক্যামেরাটি সেকেন্ড হ্যান্ড হলেও
আগেরটার চেয়ে অপেক্ষাকৃত নতুন মডেল। 35 মিলিমিটার লেন্স লাগানো ওই ক্যামেরাখানা দিয়ে সর্বোচ্চ 36টি ছবি তোলা যায়। সত্যি বলতে এরপর আমার আত্মবিশ্বাস বেশ কয়েকগুণ বেড়েই গেল। তপন কাকা ক্যামেরাটা হাতে নিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে বললেন, বেড়ে হয়েছে কিন্তু জিনিসটা। আমি ক্যানন, নিকন, কোডাক, পোলারয়েড সবই ব্যবহার করেছি, কিন্তু এই জাপানি ইয়াশিকাটা কখনো ব্যবহার করা হয়নি। যাই হোক, এত কম দামে এত ভালো কন্ডিশন কিন্তু সহজে পাওয়া যায় না রে। তুমি সাহায্য করলে বলেই তো ভালো জিনিসটা এত সহজে পেলাম, নইলে আমায় একা পেয়ে শিওর ঠকিয়ে ভুলভাল জিনিস গছিয়ে দিই। কি যে বলিস। যাকে, তা পরের ট্রিপটায় কোন দিকে যাবি, কিছু ভাবলি? শীতকালে তো অনেক জায়গাতেই বড় বড় মেলা বসে, এবার দেখি কোন দিকে যাওয়া যায়। শোন কমল, মাকে একা রেখে বেশি দূরে যাওয়ার দরকার নেই। কাছাকাছির মধ্যেই খোঁজখবর কর, ঠিক সন্ধান পেয়ে যাবি। তপন কাকার কথা শুনে মনটা আমার কেমন যেন খারাপ হয়ে গেল। সত্যি, মাকে কলকাতায় একা ফেলে রেখে এদিক ওদিক ঘুরে বেড়াতে আমারও ভালো লাগে না। কিন্তু পেটের জ্বালা যে বড় জ্বালা, সে জ্বালা মেটাতে গেলে কঠিন সিদ্ধান্তগুলো নিতেই হয়। দায়িত্বগুলো একবার কাঁধে চেপে গেলে আর যে পালানো যায় না, কিছুতেই যায় না। পলাশগড় স্টেশনে যখন নামলাম ট্রেন থেকে, তখন সন্ধে প্রায় হব হব করছে। সূর্যের নিভু নিভু আলোয় চারিদিকে কেমন যেন আচ্ছন্ন হয়ে রয়েছে। শীতটা এখানে কলকাতার চেয়ে খানিকটা বেশিই পড়ে, তবে ট্রেন থেকে নামার আগে একটা ফুলহাতা সোয়েটার গায়ে গলিয়ে নিয়েছিলাম, সেই জন্য তেমন কোনো অসুবিধা হচ্ছিল না। দূরে স্টেশন মাস্টারের ঘরে একটা টিমটিমে আলো জ্বলছিল। ব্যাগপত্র নিয়ে সেদিকে এগোতে লাগলো। পলাশগড় স্টেশনটা খুব ছোট, আর সেই ছোট্ট স্টেশনে প্ল্যাটফর্মও মাত্র একটি। দিনে মোট 3টে ট্রেন ঢোকে ওই স্টেশনে। আমি এলাম একেবারে শেষ ট্রেনটায়। স্টেশন মাস্টারের ঘরের দিকে হাঁটতে হাঁটতে চারিপাশ তাকালাম আমি। গধূলি মরে যাওয়া আলোয় গাছগাছালিতে ঘেরা এই স্টেশনটি বড্ড মায়াময়, খুব সুন্দর লাগছিল আমার। যে জায়গার স্টেশনটি এমন চোখ জোড়ানো, স্বয়ং সেই জায়গাটি না জানি কত সুন্দর হবে। এইসব আকাশ পাতাল ভাবতে ভাবতেই স্টেশন মাস্টারের ঘরের সামনে গিয়ে উপস্থিত হলাম। বৃদ্ধ স্টেশন মাস্টার দিনের শেষে নাকে সর্ষের তেল দিয়ে নিজের বৈকালিক নিদ্রা উপভোগ করছিলেন। হঠাৎ আমার ডাকাডাকি শুনে হন্তদন্ত হয়ে ঘরের বাইরে বেরিয়ে এলেন। তারপর মস্ত এক আড়মোড়া ভেঙে বললেন, নমস্কার, আমার নাম কমল কৃষ্ণ পোদ্দার, পেশায় ফটোগ্রাফার, কলকাতা থেকে আসছি। আসলে আসছে মেলায় ফটোগ্রাফির দোকান দিতে চাই। ভদ্রলোক আর চোখে আমার কাঁধে ঝোলানো ক্যামেরার ব্যাগটার দিকে তাকালেন একবার, তারপর বললেন, দেখুন, পলাশগড় জমিদারির মাঠে প্রতি বছর কালী পুজোর দিনেই মেলা শুরু হয়। আলাদা করে থাকার কিন্তু কোনো জায়গা পাবেন না, ওই মাঠেই একধারে একটু ব্যবস্থা করে নিতে হবে। সে আপনি কিছু চিন্তা করবেন না, সব ব্যবস্থা করাই আছে। এই বলে আমি আমার হাতে ধরা অন্য ব্যাগগুলোর দিকে ইশারা করলাম। উনি আমার কথায় আশ্বস্ত হলেন। তারপর স্টেশনের বাইরে থেকে একটা রিক্সা ডেকে দিয়ে বললেন, ও আপনাকে জমিদার বাড়ির সামনে নামিয়ে দেবে। আমি স্টেশন মাস্টারকে এক রাস ধন্যবাদ জানিয়ে উঠে পড়লাম রিক্সায়। রিক্সায় চড়ে দুলতে দুলতে গ্রামের মেঠো পথ ধরে এগিয়ে চলেছিলাম পলাশগড় জমিদার বাড়ির উদ্দেশ্যে। দিনের আলো প্রায় নিভে আসছিল, অন্ধকার ক্রমশ গ্রাস করছিল চারিপাশ। আর সেই আলো আধারির মাঝেই আমি দেখছিলাম পলাশগড়ের সেই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। এত সবুজ আমি একসঙ্গে বহু দিন দেখিনি। কলকাতায় তো এখন ভালো করে আকাশই দেখা যায় না, খালি কলকারখানা, মোটর গাড়ির ধোঁয়া আর ইট পাথর কংক্রিটের ফ্ল্যাট বাড়ি। এমন চোখের আরাম আর সেখানে কোথায়? এইসব 7-5 ভাবনাতেই আচ্ছন্ন হয়েছিলাম। এমন সময় রিক্সাওয়ালা ছেলেটির মৃদু ডাকে চমক ভাঙল আমার। আগে দাদাবাবু, একটা কথা কইব। শুনলাম আপনি নাকি ছবি টবি তোলেন। হ্যাঁ, মেলায় ছবি তোলার দোকান দেব। আগে মেলা শুরু হলে আমার বউ বাচ্চাটারে পাঠাবো, কয়েকটা ছবি তুলে দিবেন ওদের। আলাদা করে পয়সা দিতে পারবো নি। তবে আপনি তো এখন আসেন কদিন এখানে, কোথাও যাওয়ার হলে বলবেন কিন্তু। হ্যাঁ, আমি বিনে পয়সায় নিয়ে যাব আপনারই। ছেলেটি রিক্সায় প্যাডেল ঘোরাতে ঘোরাতে একগাল হেসে কথাগুলো বলল। আমি মৃদু হেসে বললাম, এত করে বলতে হবে না ভাই, তুমি পাঠিয়ে দিও, আমি তুলে দেবো।
আমার উত্তর শুনে বেশ খুশি হলো ছেলেটি। তারপর পিছন ফিরে আবার বলল, দাদাবাবু, আমার নাম শঙ্কু, দরকার হলেই বলবেন কিন্তু। আমি ঘাড় নেড়ে সম্মতি জানালাম। আরও কয়েক মিনিট একইভাবে এগোনোর পর একটা বিশাল মাঠের সামনে রিক্সাটা থামালো শঙ্কু। দাদাবাবু, এই যে মাঠটা দেখছেন, এই মাঠেই মেলা বসে। ওই দেখেন, আরও কত দোকানের লোকজন না জানি সব চলিয়েইছে। এই বলে শঙ্কু মাঠের দিকে আঙুল তাক করে দেখালো। আমি তাকিয়ে দেখলাম বেশিরভাগ দোকানদারই তাদের দোকানপাট বেশ গুছিয়ে ফেলেছে। আমি শঙ্কুর ভাড়া মিটিয়ে ওকে ছেড়ে দিলাম। সে কিছুতেই নিতে চাইছিল না, বলছিল, ছি ছি, আপনার কাছ থেকে ভাড়া নেব? এ পাপ আমি করব না দাদাবাবু। আপনি যে বিনে পয়সায় আমার বউ বাচ্চাটারে ফটো তুলে দিবেন, তাহলে আপনার কাছ থেকে ভাড়া কেমন করে নিই বলুন দেখি। আমি আলতো হেসে ভাড়াটা ওর আধময়লা জামার পকেটে গুজে দিয়ে বলেছিলাম, এই প্রথম ভাড়াটা রাখো শঙ্কু, পরেরগুলো না হয় দেখা যাবে। ও খুশি হয়ে টুক করে আমায় একখানা নমস্কার ঠুকে চলে গেল সেখান থেকে। আমিও ব্যাগপত্র কাঁধে নিয়ে এগিয়ে গেলাম মাঠের দিকে। মাঠের মধ্যে মেলা কমিটির একটি অস্থায়ী অফিস তৈরি করা হয়েছিল। সেখানে গিয়ে নিজের নাম ঠিকানা সব নথিভুক্ত করলাম। স্বল্প কিছু টাকার বিনিময়ে কমিটি আমায় মেলায় দোকান খুলে বসার অনুমতি দিল। তারপর কমিটি থেকে দুজন লোক গিয়ে মাঠের এক কোণে বাঁশ পুঁতে তাঁবু খাটিয়ে দিল। আমি ওদের ধন্যবাদ জানিয়ে তাঁবুর ভিতরে ঢুকে পড়লাম। ব্যাগপত্র সব ভেতরে রেখে হাতে একটা গামছা নিয়ে মাঠের ধারের পুকুর থেকে হাত মুখ ধুয়ে এলাম। তারপর রাতে শোয়ার জন্য বিছানাপত্র পেতে তাঁবুর বাইরে এলাম। পলাশগড়ের বুকে সন্ধে নেমেছে অনেকক্ষণ। চারিদিকে এখন জমাট অন্ধকার। যদিও মেলায় অন্যান্য দোকান সংলগ্ন তাঁবুগুলোয় হেরিকেনের আলো দেখা যাচ্ছে। আমি পকেট থেকে বিড়ির প্যাকেটটা বের করে একটি বিড়ি ধরালাম। রাত এখানে যত বাড়ছে, শীতটাও যেন ততই বেড়ে চলেছে। ঠান্ডার চোটে ফুলহাতা সোয়েটারের উপর একটা চাদর জড়াতে হয়েছিল আমায়। চাদরের ফাঁক থেকে ডান হাতটা বের করে ফুঁক ফুঁক করে টান দিচ্ছিলাম বিড়িতে। এমন সময় এক আকস্মিক ডাকে চমকে উঠলাম আমি। একটা বিড়ি হবে নাকি দাদা ভাই? তাকিয়ে দেখি একজন গেরুয়া বসন পরিহিত বাউল গোছের মাঝবয়সী লোক হাসি মুখে দাঁড়িয়ে আছেন আমার ঠিক সামনেই। তার এক হাতে এক তারা, অন্য হাতে একটি ঘটির মতো দেখতে পাত্র। এমন আচমকা ডাকে মুহূর্তের জন্য আমি খানিকটা স্তম্ভিতই হয়ে গেলাম। পর মুহূর্তেই সামলে নিয়ে বললাম, হ্যাঁ নিশ্চয়ই। এই বলে বিড়ির প্যাকেট থেকে একটা বিড়ি বের করে এগিয়ে দিলাম লোকটার দিকে। লোকটি হাতের ঘটিটি মাটিতে নামিয়ে রেখে নিজের উস্কো খুস্কো চুলে হাত বোলালো একবার। তারপর গদগদ হয়ে একগাল হেসে বিড়িটা নিল। নিজের গেরুয়া বসনের পকেট থেকে একটা ছোট মোম দেশলাই বের করে বিড়িটা ধরালো সে। তা দাদা ভাই এ চত্বরে পেতম বুঝি? হ্যাঁ ঠিকই ধরেছেন, কলকাতা থেকে আসছি, মেলায় ছবি তোলার দোকান দেব। আর আপনি? আমি দাদাবাবু এক গরিব বাউল, এই গান বাজনা নিয়েই থাকি। মেলার লোকজনদের গান শোনাই, তাতে যা রোজগার হয় তাই দিয়েই আমার আর আমার বাউলিনীর পেট জোড়া ঠিক চলে যায়। ও আচ্ছা, তাই এখানে মেলা কতদিন চলে? তা মাস খানিক তো বটেই, তারপর ভাঙা মেলা চলে আরও 15 দিন মতো। কথাটা বলে বাউল হাতের বিড়িটার শেষ কয়েকটি টান দিয়ে ফেলে দিলেন মাটিতে। তারপর আমার দিকে তাকিয়ে করজোরে বলে উঠলেন, অধমের নাম বাউল স্বপন দাস। আর আপনার নামটা? আমার নাম কমল কৃষ্ণ পোদ্দার। তইলে আলাপটা সারা থাকলো। এখন তো একসঙ্গে এই পলাশগড়ে মাস দেড়েক থাকতে হবে, দেখা সাক্ষাৎ তো হতেই থাকবে। এই বলে বাউল 2 হাত তুলে যেই না প্রস্থানের জন্য পা বাড়াতে যাবেন, আমি তাকে পেছন থেকে একবার ডাকলাম, বাউলদা, বলছি রাতের খাবার কাছাকাছি কোথায় পাবো বলতে পারেন? প্রশ্ন শুনে আমার দিকে মুখ ঘুরিয়ে ফিরে তাকালেন তিনি। তারপর স্মিত হেসে বললেন, এ কি আপনার কলকাতা নাকি মশাই? এ যে হদ্দ গাঁ, এখানে এখন আর কিছুই খোলা পাবেন না। তার চেয়ে বরং আমার সঙ্গে চলুন, আমার বউ চালে ডালে ফুটিয়েছেন অল্প। আজ না হয় এই গরিবের তাঁবুতেই একটু অন্ন গ্রহণ করলেন। না না, তা কি করে হয়, আপনাদের আবার কম পড়বে। মানুষকে খাওয়ালে কম পড়ে না কমলবাবু, মানুষের সেবাই হলো পরম ধর্ম। মনে কি কারো মনের মতন অগত্যা বাউলের জোড়াজুড়িতে রাজি হয়ে গেলাম।
ব্যাগপত্র সব তালা দিয়ে লক করে ক্যামেরার ব্যাগ দুটো কাঁধে নিয়ে বাউলের সঙ্গে হাঁটা দিলাম তাদের তাঁবুর দিকে। এটাই আসল ভয়, মনে কি কারো মনের মতন বাউলকে দেখে তার বাউলিনী সম্পর্কে যেমনটা ধারণা করেছিলাম সে তার চেয়ে সম্পূর্ণ আলাদা। বাউলের বয়সের তুলনায় সে অনেকটাই ছোট। যতই সে এক মাঝবয়সী বাউলের স্ত্রী হোক না কেন, হেরিকেনের স্বল্প আলোয় তাকে দেখে আমার সদ্য যৌবনা যুবতী বলেই মনে হলো। অতি সাধারণ বেশভূষা তার, গলায় এক সরু কণ্ঠি ছাড়া শরীরের আর কোথাও অলংকারের ছিটে ফোটাও নেই। তবুও তার মধ্যে এক ঝলকেই যেন অনেক কিছু খুঁজে পেলাম আমি। ওর ওই চোখ দুটো থেকে ঠিকরে পড়া আগুনের আঁচে আমি দগ্ধ হয়ে গেলাম মুহূর্তেই। অমন গভীর নেশাতুর চোখ আমি আগে কখনো কোনো মেয়ের দেখিনি। মনেতে পুণ্য মনেতে অনবরত তার নজর যেন কিছু বলতে চাইছিল আমায়, সবার অলক্ষ্যে ইশারা করে কাছে ডাকছিল যেন। কিন্তু সেই ডাক আমার শোনা উচিত কিনা তা নিয়ে মনের মধ্যে আকুলি বিকুলি হচ্ছিল। নিজের এই অদ্ভুত অনুভূতির কথা কোনোভাবেই বুঝতে দিচ্ছিলাম না বাউলদাকে। তিনি আপন মনে কত রকমের গল্প শোনাচ্ছিলেন আমায়, তার ছেলেবেলার গল্প, তার গান শেখার গল্প, তার বিয়ের গল্প। তার সব কথা আমি শুনছিলাম, বা বলা ভালো শোনার ভান করছিলাম। আসলে আসলে আমার মনটা তখন আটকে পড়েছে ওইখানে, আমার থেকে একটু তফাতে বসে থাকা বাউলিনীর চোখের উপত্যকায়। কখনো বামন হয় কুপকার, কখনো বামন হয় কুপকার। আরও কিছুক্ষণ গল্পগুজব করার পর খেতে বসলাম আমরা। আমি আর বাউলদা পাশাপাশি বসেছি, আর বাউলিনী ঠিক সামনে বসে মাটির সরায় ডালে চালে সেদ্ধ ভাত বেড়ে দিতে লাগলো আমাদের। খাওয়ার সময় হেরিকেনের আলোটা খানিকটা বাড়িয়ে দিল বাউলদা। সেই উজ্জ্বল আলোর ছটায় বাউল বউকে আরো ভালো করে দেখলাম আমি। তার এক গোছা ঘন কালো চুলগুলোকে সে বেঁধেছে চূড়ো করে। বাইরে থেকে আসা হালকা ঝোড়ো হাওয়ার দাপটে তার অবিনস্ত খোঁপা থেকে চুলগুলো এলোমেলো হয়ে গিয়ে বারবার এসে পড়ছে তার মুখের উপর। মনেতে পুণ্য মনেতে সে যখন আলগোছে হাত দিয়ে সেগুলো সরানোর বৃথা চেষ্টা করছে, ঠিক তখনই হেরিকেনের দপদপে আলোতে নজরে পড়ছে তার চোখে লাগানো কাজলের পুরু রেখা। জানি না কেন তার হরিণীর মতো চঞ্চল চোখজোড়া থেকে দৃষ্টি সরিয়ে নিতে কষ্ট হচ্ছে আমার। তার গোলাপের পাপড়ির মতো পাতলা ঠোঁটে আজকালকার আধুনিকাদের মতো লিপস্টিকের রং নেই ঠিকই, তবুও যেন এক লাল টুকটুকে আভা ঠিকরে বেরোচ্ছে সেখান থেকে। মর্তের কোনো সাধারণ মানবীর দেহে এমন গোপন সৌন্দর্য থাকা যে কিভাবে সম্ভব, সেই চিন্তায় বারবার হারিয়ে যাচ্ছিলাম আমি। ভেতরের ছটফটে ভাবটা তীরের মতো বিঁধছিল আমায়। কে যেন বারবার খোঁচা মেরে বুঝিয়ে দিচ্ছিল, এই অনন্য রমণী তোমার নয়, অন্য কারোর। তাই যত তাড়াতাড়ি পারো ওর মোহ কাটিয়ে ফিরে যাও, নয়তো তার মায়ায় তুমি এমন ভাবে জড়িয়ে পড়বে যে ওই দুটো চোখের গভীরতা তোমার তল খুঁজে দিতে ব্যর্থ হবে। ফিরে যাও, তুমি ফিরে যাও। মন কি কারো মনের মতন এটাই আসল ভয়।
কি কারো খাওয়া দাওয়া শেষ করে সে রাতের মতো উঠে পড়লাম আমি। বাউলদা এবং বাউল বউকে বিদায় জানিয়ে হাঁটা দিলাম নিজের তাঁবুর দিকে। বাউলদা আমার সেদিকে এগিয়ে দিলেন খানিকটা। এই অচেনা অজানা জায়গায় এসে প্রথম দিনই যে কারোর সাথে সাক্ষাৎ হয়ে যাবে এমনভাবে তা কখনো ভাবিনি। যাই হোক, পলাশগড়ের সময়টা যে বেশ ফুর্তিতেই কেটে যাবে তা বুঝতে আর বাকি রইল না আমার। কথা মতোই কালী পুজোর দিন মেলার শুভারম্ভ হয়ে গেল। তবে যেমনটা প্রত্যাশা করেছিলাম তেমন লোকজন মোটেই হলো না মেলায়। দুপুর থেকে সন্ধে অবধি মোটে 3 জন কাস্টমার এলো দোকানে। এমন ধুধু ফাঁকা মেলা প্রাঙ্গণ দেখে মনটা আমার বড় হতাশই হয়ে গেল। সন্ধ্যের পর বিষণ্ণ মনে দোকানপাট গোটাচ্ছি, এমন সময় দেখি বাউলদা হাঁটতে হাঁটতে এগিয়ে আসছে আমারই দোকানের দিকে। আমি দেখতে পেয়েই হাত দেখালাম তাকে। তিনি 2 হাত তুলে শ্রী চৈতন্য মহাপ্রভুর মতো ভঙ্গি করে এগিয়ে এলেন আমার দিকে। তা দাদা ভাই, মেলার প্রথম দিন কেমন কাটলো? একদমই ভালো কাটেনি বাউলদা। মেলা বলে তো মনেই হচ্ছে না। শুনছিলাম পলাশগড় খুব বড় গ্রাম, অনেক লোকজন, কিন্তু কোথায় কি এমন শুনশান মেলা দাদা আমি জীবনেও দেখিনি। আমি হতাশ সুরে একটানা বললাম কথাগুলো। বাউলদা আমার কথাগুলো শুনতে শুনতে কেমন যেন অন্যমনস্ক হয়ে পড়ছিলেন। বাউলদা, আমি যখন আবার হাঁক পারলাম অমনি সম্বিত ফিরল তার। আমার দিকে কেমন যেন ঘোলাটে চোখে তাকিয়ে তিনি বললেন, এমনটা ছিল না জানেন দাদা ভাই, কয়েক বছর আগেও জমজমাট মেলা বসতো এই মাঠে। গ্রামের লোকজন আনন্দে উৎসবে কাটাতো এই দিন কটা। কিন্তু তারপর 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 কি বাউলদা? এভাবে দাইরে দাইরে কতক্ষণ কথা বলবো, চলেন একটু হাঁটি। প্রস্তাবটা আমার মন্দ লাগলো না। আমি টুকিটাকি জিনিসপত্র তাঁবুর ভিতরে রেখে ক্যামেরার ব্যাগ দুটো কাঁধে তুলে নিয়ে হাঁটতে শুরু করলাম বাউলদার সঙ্গে। হাঁটতে হাঁটতেই তিনি আমার বুক পকেটের দিকে ইশারা করে বললেন, এখন বিড়ি দেন না। আমি পকেট থেকে বিড়ির প্যাকেটটা বের করে একটা বিড়ি দিলাম ওকে। তারপর নিজেও একটা ধরালাম। বাউলদা ফুক করে বিড়িতে টান দিয়ে জমিদার বাড়ি থেকে আঙ্গুল দিয়ে বললেন, ওই যে দূরে মাঠের ওপারে জমিদার বাড়ি দেখছেন, ওখানে প্রতিবার বিশাল বড় কালী পুজো হয়, যাবেন নাকি দেখতে? কালী পুজো তো অনেক রাতে শুরু হয়, এখন গেলে কি কিছু দেখতে পাবো? পুজো হয়তো দেখা যাবে না, তবে মায়ের প্রতিমা দর্শন তো হবে। চলুন না, যাই দুজনে মিলে। যদিও এভাবে আচমকা জমিদার বাড়ির পুজো দেখতে যাওয়ার কোনো ইচ্ছেই আমার ছিল না, কিন্তু বাউলদা এমন জোর করলো যে আমি রাজি হয়ে গেলাম। জমিদার বাড়ি থেকে এগোতে এগোতে আমি বললাম, আচ্ছা বাউলদা, তখন কি বলছিলে যেন? এত তারা কিসের দাদা ভাই, আগে চলুন প্রতিমা দর্শন করি, তারপর না হয় সব বলবো। চলেন চলেন। এরপর আর কিছুই বলা যায় না। আমিও তাই কিছু না বলে এগিয়ে চললাম পলাশগড় জমিদার বাড়ির দিকে। মাঠ পেরিয়ে জমিদার বাড়ি ঢোকার সময় দেখলাম ধারের দিকে জমিদার বাড়ি লাগোয়া একটি বিশাল স্টেজ তৈরি করা হয়েছে। জমিদার বাড়ির কোনো অনুষ্ঠান আছে হয়তো। জমিদার বাড়িতে প্রবেশ করার সময় বাউলদা বললেন, এইটা বাড়ির পেছনের দরজা, সামনের দরজা ঠিক উল্টো দিকে, ওদিকে সব তাগড়াই দারোয়ান পাহারা দেয়। ও, আর ওইদিকে? এদিকেও আছে দুজন, তবে তারা আমার চেনা। কথাখানা বলে বাউলদা এগিয়ে গেলেন সামনের দিকে। জমিদার বাড়ির গেটে দুজন রোগামতো দারোয়ান হাতে লাঠি নিয়ে দাঁড়িয়েছিল। আমাদের ঢুকতে দেখে ওদের মধ্যে একজন একগাল হেসে বলল, আরে আরে বাউল যে, আসো আসো, কেমন আছো? এই ভগবানের কি পায় চলে যাচ্ছে কোনো মতে। এবারও তুমি আর তোমার গিন্নি এসে গান শোনাবে তো? নিশ্চয়ই শোনাবো দারোয়ান দাদা, তবে এখন একটু ওই প্রতিমা দর্শন করব, অনুমতি আছে? হ্যাঁ তা আছে, তবে তোমার পাশের লোকটিকে তো ঠিক চিনলাম না। বাউলদা আমার কাঁধে হাত রেখে বললেন, ইনি কমল কৃষ্ণ, কলকাতা থেকে এসেছেন। আমাদের এই মেলায় এই বাড়ি প্রথম, ছবির দোকান দিয়েছেন। বাউলদার কথায় আশ্বস্ত হয়ে দারোয়ান আমাদের ভেতরে ঢোকার অনুমতি দিলেন। ভেতরে ঢুকে আমরা সোজা চলে গেলাম ঠাকুর দালানে। সেখানে গিয়েই দেখতে পেলাম মায়ের মূর্তি। খুব বড় না হলেও দেখতে অসম্ভব সুন্দর। তাছাড়া আমার ব্যক্তিগতভাবে ডাকের সাজের প্রতিমা বেশ ভালো লাগে, তাই এক্ষেত্রে সেই ভালো লাগাটাও কাজ করল। ইতিমধ্যেই বাউলদা মাকে সাষ্টাঙ্গ প্রণাম সেরে ফেলেছেন। আমিও করজোড়ে মায়ের কাছে ব্যবসার সফলতা প্রার্থনা করেছি। কয়েকজন লোক পুজোর জোগাড় যন্ত্র করছিলেন।
তার মধ্যে একজন সম্ভ্রান্ত ভদ্রমহিলা সেই সবের তদারকি করছিলেন। দূরে দাঁড়িয়ে তাকেই দেখছিলাম আমি। তার পরনে ছিল একটি অত্যন্ত দামি ঢাকাই জামদানি। এক ঝলক দেখেই চিনতে পারলাম সেটি। আসলে কয়েক বছর আগে একটি শাড়ির দোকানে কাজ করেছিলাম কিছুদিন, তাই শাড়ি সম্পর্কে আমার জ্ঞান ছিল বিস্তর। মহিলার শরীরে বড়লোক বাড়ির লালিত্য থাকলেও তাকে দেখে মনে হলো না যে তিনি তার শরীরের যত্ন নেন বলে। কোনো এক বিশেষ কারণে তাকে দেখে তার বয়সের তুলনায় একটু বেশি বয়স্ক বলে মনে হলো আমার। চোখের তলায় জমা কালি কিংবা শরীরের আনাচে কানাচে জমা বেয়ারা অতিরিক্ত মেদ সবই তার নিজের প্রতি অবহেলার কথাই জানান দিচ্ছে চিৎকার করে। জমিদার বাড়ির মা বৌদের দিকে এমনভাবে তাকিয়ে থাকায় একেবারেই উচিত কাজ নয়, তাই কয়েক মুহূর্ত দেখেই চোখ দুটো নামিয়ে নিলাম। তারপর বাউলদার সঙ্গে বেরিয়ে এলাম জমিদার বাড়ি থেকে। মাঠ দিয়ে হাঁটতে হাঁটতে আমি বাউলদাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা বাউলদা, ওই যে ওখানে যে মহিলা পুজোর তদারকি করছিলেন, উনি কে? উনি গিন্নিমা, জমিদার বাবুর স্ত্রী। আগে জমিদার বাবুর মাই পুজোর সব জোগাড় যন্ত্র করতেন। উনি গত হওয়ার পর গিন্নিমা দায়িত্ব নেন। ও আচ্ছা, উনি কি অসুস্থ? না মানে ওনাকে দেখে কেমন যেন। এখানে সব কথা নয়, কেউ শুনতে পেলে কেলেঙ্কারি হবে। মাঠের ওপারে চলেন, সব বলছি। এই বলে তিনি হনহন করে হাঁটতে শুরু করলেন। আমিও কাঁধের ব্যাগ দুটো চেপে ধরে ছুট দিলাম তার পিছু পিছু। বিকেলের দিকে মেলারই একটা খাবারের দোকানে 1 প্লেট মোগলাই পরোটা বলে রেখেছিলাম। দোকানের ছেলেটিকে বলেছিলাম সন্ধ্যের পর দোকানপাট গুটিয়ে এসে খাবারটা নিয়ে যাব। মাঠ পেরিয়ে তাঁবুতে ফেরার পথে সেটি নিয়ে নিলাম। ছেলেটি সেদিনের মতো ঝাঁপ ফেলে দিয়েছিল। আমি গিয়ে ডাকাডাকি করতেই সে তার তাঁবু থেকে বেরিয়ে এসে আমার হাতে খাবারের ঠোঙাটি দিয়ে আবার ভেতরে চলে গেল। আমি আর বাউলদা আবার হাঁটতে শুরু করলাম আমার তাঁবুর দিকে। ফিরেই হেরিকেনের আলোটা বাড়িয়ে দিলাম। তারপর আমি আর বাউলদা বসলাম মুখোমুখি। আমি একটা বিড়ি ধরালাম, আবার ওকেও দিলাম। বাউলদা বিড়িতে একটা মোক্ষম শুকটান দিয়ে বলতে শুরু করলেন, বেশ কয়েক বছর আগের কথা। তখন এই অঞ্চলের জমিদার ছিলেন অবনীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। এই অঞ্চলে তার প্রতাপ ছিল মারাত্মক। গ্রামের লোকেরা তাকে সম্মান করি বড় কর্তা বলে ডাকত। জমিদারি না থাকলেও সারা বাংলা জুড়ে তাদের মশলার বিশাল ব্যবসা ছিল। বিগত 2 দশক ধরেই বাংলার প্রতিটি ঘরে তাদের তৈরি মশলা ব্যবহার করা হতো, এমনকি এখনও হয়। যদিও খ্যাতি তাদের ইদানিং কিছুটা কমেছে, এবং তার জন্য একমাত্র দায়ী হচ্ছে অবনীন্দ্রনাথের ছেলে যতীন্দ্রনাথ, মানে এই বিশাল জমিদারির ছোট কর্তা। ছোট কর্তার ছেলেবেলা থেকেই জমিদারিতে বা ব্যবসায় কোনো টান ছিল না। সে ছিল খানিকটা বাউন্ডুলে ধরনের। যদিও বড় কর্তা তাকে বেশ শাসনেই রেখেছিলেন। তারপর বড় কর্তা এক কঠিন ব্যামোতে পড়ে ইহলোক ত্যাগ করলেন। সেই শোকে কদিন পর রানীমাও চলে গেলেন। ব্যাস, তখন আর ছোট কর্তাকে পায় কে? লাগাম ছাড়া জীবনযাত্রা শুরু হলো তার। দেশ বিদেশে ঘুরে বেড়ানো, মেয়ে ছেলে, মদ, জুয়ো, কিছুই বাদ ছিল না। শেষে একদিন আত্মীয় স্বজনেরা প্রায় জোর করেই বিয়ে দিলেন ছোট কর্তার। সবাই ভেবেছিলেন সংসার হলেই হয়তো তিনি শুধরে যাবেন, কিন্তু সে ঘুরে বালি। বিয়ের বছর 3 মধ্যেই তার সংসার ধর্ম থেকে মন উঠে গেল। একদিন সকালে শোনা গেল যে তাকে আর পাওয়া যাচ্ছে না। তিনি নাকি তার স্ত্রী আর 2 বছরের বাচ্চাটাকে ফেলেই কোথায় চলে গেছেন। সারা গ্রাম খুঁজেও কোনো লাভ হয়নি। অগত্যা শেষে সবাই হাল ছেড়ে দিল। কিন্তু বছর 3 পর ছোট কর্তা আবার ফিরে আসেন এখানে। ও, তা উনি কোথায় গিয়েছিলেন সেটা বলেননি? হ্যাঁ, বলেছিলেন। তিনি নাকি বিলাত গিয়েছিলেন একটা বিশেষ বিদ্যা শিখতে, পুতুলদের কথা বলানোর বিদ্যে। কথা বলা পুতুলের খেলা মানে ভেন্ট্রিলোকুইজম? ইংরেজিতে কি বলে তা তো জানি না দাদাবাবু, তবে ওই বিদ্যাই শিখেছিলেন তিনি। ফিরে এসে মেলায় বড় করে কথা বলা পুতুলের অনুষ্ঠান করলেন ছোট কর্তা। সবাই খুব পছন্দও করলো সেই খেলা। শুধু এই গ্রামে নয়, পাশের অনেক গ্রাম থেকে লোক আসতো সেই খেলা দেখতে। ছোট কর্তা ঘোষণা করলেন যে প্রতি বছর নাকি মেলায় তিনি এই অনুষ্ঠান করবেন। সব ভালোই চলছিল। গিন্নিমা জমিদার বাড়ি সামলাতেন,
ছোট কর্তা সারা দিন তার পুতুল নিয়ে পড়ে থাকত। ব্যবসার দায়িত্ব নিয়েছিলেন তার খুড়তুতো ভাই সৌমেন্দ্রনাথ। কিন্তু বছর খানেক পর থেকে সেই অলক্ষণে ঘটনাগুলো ঘটতে শুরু করে। অলক্ষণে ঘটনা কিরকম? হঠাৎ করেই গ্রাম থেকে ওই 5-6 বছরের বাচ্চা ছেলে মেয়েগুলো নিরুদ্দেশ হতে শুরু করে। প্রতি বছরই একটা না একটা বাচ্চা হারিয়ে যেতে থাকে। গ্রামবাসীদের হাহাকার দিনের পর দিন বাড়তেই থাকে। সমস্যার কোনো সমাধান করা সম্ভব হয়নি, এমনকি পুলিশও কিছু করতে পারেনি। অনেকে এর জন্য ছোট কর্তাকেও দায়ী করতে শুরু করে। বলে তিনি নাকি বিলাত থেকে এই অপয়া ছায়া বয়ে এনেছেন। গ্রামবাসীরা ঠিক করলো যে জমিদার বাড়ির সামনে গিয়ে ছোট কর্তাকে গাঁ থেকে চলে যেতে বলবে। কিন্তু সে সুযোগ গ্রামবাসীরা পেল না। তার আগে এই গ্রামে এমন একটা ঘটনা ঘটল যে সবাই বিস্ময়ে হতবাক হয়ে গেল। ছোট কর্তার আপন 6 বছরের ছেলেটিও একদিন নিরুদ্দেশ হয়ে গেল। অনেক খোঁজাখুঁজি হলো, সারা গ্রামে খানা তল্লাশি চালালো পুলিশ, এমনকি নদী পুকুর ডোবাগুলোয় ডুবুরিও নামানো হলো। কিন্তু সে কচি ছেলেটির কোনো হদিশ পাওয়া গেল না। গিন্নিমা তো প্রায় পাগলই হয়ে গেছিলেন ছেলের শোকে। তারপর অনেক ডাক্তার বদ্যি করে তাকে সারানো হয়। এরপর আর গ্রামের লোকেরা ছোট কর্তাকে কিছু বলতে পারেনি। অথচ সেই অশুভ ছায়া আজও গ্রামের উপর বিদ্যমান। এক টানা বলা শেষ করেই মাথা নিচু করলেন বাউলদা। হেরিকেনের মৃদু আলোয় দেখলাম তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। বাউলদা, এ কি বাউলদা, আপনি কাঁদছেন কেন? কি হলো আপনার? বাউলদা ছলো ছলো চোখে তাকালেন আমার দিকে। তারপর আমার হাত দুটো শক্ত করে ধরে বললেন, দাদা ভাই গো, আমার 5 বছরের ফুটফুটে মেয়েটাও যে ওই কালো অশুভ অন্ধকারে হারিয়ে গেছে, চিরদিনের মতো হারিয়ে গেছে। কিছুতেই খুঁজে পাইনি তারে, আর কোনোদিন পাবো না, কোনোদিন পাবো না। এই বলে ফুঁপিয়ে কেঁদে উঠলেন বাউলদা। আমি কিছুক্ষণ প্রায় কিংকর্তব্য বিমূঢ় হয়ে বসে রইলাম ওর পাশে। সন্তানহারা বাপকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো শব্দ আমার কাছে সত্যিই ছিল না। খানিকটা সময় কেটে যাওয়ার পর জলটল খেয়ে কিঞ্চিত শান্ত হলেন বাউলদা। তারপর আমি ধরে ধরে তাকে তার তাঁবু অবধি পৌঁছে দিলাম। তাঁবুতে ফিরতেই বাউলিনী তাকে শুয়ে দিল। তারপর বাইরে এসে বলল, পুরনো কথা মনে পড়লেই এমন অসুস্থ হয়ে যান। আপনারেও কি? তোমাদের সন্তানের কথা বাউলদা বলেছেন আমাকে। আমার কথা শুনে মাথাটা নামিয়ে নিল সে। আমি আবার বললাম, বলছি তোমরা তো আবার একবার চেষ্টা করতে পারো। আর এই অপয়া গ্রামেই বা কেন পড়ে আছো? চেষ্টা করি দাদা বাবু, কিন্তু তার যে বয়স হয়েছে। আর রইল বাকি গ্রাম ছেড়ে যাওয়ার কথা। স্বামী যে তার গায়ের পৈতৃক ভিটে ছেড়ে যেতে চান না। বাউলিনীর কথায় মনটা বড়ই বিষণ্ণ হয়ে গেল। ওই ফুটফুটে মেয়েটা আচমকাই যেন জীবন থেকে সবকিছু হারিয়ে ফেলেছে। আমি এক দৃষ্টিতে তাকিয়েছিলাম ওর চোখের দিকে। তারা আজ ক্লান্ত, কিন্তু তবুও তাদের ঔজ্জ্বল্য এক ফোঁটাও কমেনি। ইচ্ছে হলো ওর খুব কাছে গিয়ে দাঁড়াতে, খুব কাছ থেকে দেখতে ওর ওই নেশাতুর চোখ দুটো। কিন্তু এত চাওয়া সত্ত্বেও কোনো এক অজানা কারণে এক বিন্দুও নড়তে পারলাম না। আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখানেই রয়ে গেলাম। আমি ভেতরে যাই দাদাবাবু, স্বামীটারে একটু বাতাস করি। বেচারা খুব কষ্ট পেয়েছে আজ। আর কথা না বাড়িয়ে সে তাঁবুর ভিতরে চলে গেল। আমি কয়েক মুহূর্ত পাথরের মতো দাঁড়িয়ে রইলাম সেখানে। তারপর ধীরে ধীরে পা বাড়ালাম নিজের তাঁবুর দিকে।
মন কি কারো মনের মতন পলাশগড়ের পরের কয়েকটা দিন বেশ ভালো কাটলো আমার। প্রথম দিনের তুলনায় মেলায় বেশ ভালোই লোকজন হলো, খদ্দেরও পেলাম ঠিকঠাক। আশানুরূপ লাভ না হলেও সেদিন রাতে বাউলদার কাছে সবটা শোনার পর যেটুকু যা হচ্ছে সেটাই যথেষ্ট বলে মনে হলো। যাই হোক, সব মিলিয়ে পলাশগড়ের এই মেলাটি আর তেমন মন্দ লাগছিল না আমার। আজ তাই সকাল থেকেই বেশ ফুরফুরে মেজাজে ছিলাম আমি। রোদ ঝলমলে শীতের সকালটা আর মাইকে বেজে চলা আধুনিক বাংলা সিনেমার গানের সুরে বেশ কাটছিল। এরই মধ্যে আবার বাউলদা এসে খবর নিয়ে গেলেন একবার। বেলা পড়তেই গায়ে ভালো করে সর্ষের তেল মেখে পুকুরে একটা ডুব দিয়ে এলাম। তারপর আনোয়ারের খাবারের দোকানে গিয়ে পোলাও আর কষা মাংস সহযোগে মধ্যাহ্নভোজ সারলাম। আনোয়ার ছেলেটির সঙ্গে বেশ আলাপ হয়ে গিয়েছিল আমার। আমায় সে কমলদা বলে ডাকত। বাচ্চা ছেলে, কিন্তু রান্নার হাতটা তার দুর্দান্ত। সে এবং তার ছোট ভাই মিলে দিয়েছে দোকানটা, প্রতিবারই নাকি দেয়। কালী পুজোর দিন এই আনোয়ারের দোকান থেকেই মোগলাই পরোটা কিনে খেয়েছিলাম। সেদিন থেকে রোজ ওর দোকানেই খাই। খাওয়া দাওয়া শেষ করে দোকানে ঝাঁপ তুলে বসলাম। দুপুর থেকেই একটা দুটো কাস্টমার আসতে শুরু করলো। প্রথমে এলো এক কিশোর ছেলের দল, সবাই মিলে বেশ কয়েকটি গ্রুপ ফটো তুলল তারা। তারপর এলো একজোড়া গদগদ প্রেমিক প্রেমিকা। ছেলেটির অনুরোধে তাদের কিছু অন্তরঙ্গ মুহূর্তের ছবি তুলে দিতে হলো আমায়। এইভাবে আরও কয়েকজন এলো পরপর দোকানে। দুপুরের দিকে ভালো কাস্টমার হয় ভাবলাম বিকেল গড়ালে ঝাঁপ ফেলে নিজে একটু মেলায় ঘুরব। যেদিন থেকে এসেছি এই ঘুপচিটার মধ্যেই কেটে গেছে দিনরাত্রি সব। টাকা রোজগার অবশ্যই মূল উদ্দেশ্য, কিন্তু তার মানে এই নয় যে নিজে একটু আনন্দ করা যাবে না। নিজের ভাবনায় নিজেই হেসে উঠলাম আনমনে। বিকেল পড়তেই দোকান গোটানোর তোড়জোড় করছি। এমন সময় শঙ্কু এলো নিজের বউ আর ছেলেকে নিয়ে। দাদাবাবু কেমন আছেন? আজকে এলাম এই বউ ছেলেটারে নিয়ে মেলা ঘুরতে। আপনি ভালো আছেন তো? শঙ্কু নিজের ছেলের মাথায় হাত বোলাতে বোলাতে কথাগুলো বলল। আরে বেশ করেছো, এসো এসো, তোমাদের একটা ছবি তুলে দিই। আপনার মনে আছে দাদাবাবু? আমার বউ তো বলছিল আপনি নিশ্চয়ই ভুলে গেছেন, তাই সে আমায় কিছু বলতে বারণ করেছিল। আরে আমি কিচ্ছু ভুলি না ভাই, এসো এসো, দাঁড়িয়ে পড়ো একসঙ্গে। আমার কথা মতো ওরা দোকানের মধ্যে টাঙানোর সবুজ পর্দার সামনে দাঁড়ালো। আমি ফটাফট গোটা তিনেক ছবি তুলে দিলাম ওদের। তারপর ওর ছেলেটাকে আমার ঠিক পাশের দোকানটা থেকে জিলিপি আর কটকটি কিনে দিলাম। শঙ্কুকে বললাম, শঙ্কু, ছেলেকে নিয়ে কিন্তু সাবধানে ঘুরবে, একদম হাত ছেড়ো না, ওর সামলে রাখবে, হ্যাঁ? আমার কথা শুনতেই মুহূর্তের জন্য শঙ্কুর চোখে মুখে ভয়ের ছাপ নেমে এলো, কিন্তু সে পর মুহূর্তেই সামলে নিয়ে বলল, জানি দাদাবাবু, সব জানি, তবে চিন্তা করবেন না আপনি, আমরা সাবধানেই থাকবো। ওরা আমার দোকান থেকে চলে যেতেই আমি দোকানে ঝাঁপ ফেলে দিলাম। তারপর গলায় আমার কোডাকের ক্যামেরাটা ঝুলিয়ে মেলা ঘুরতে শুরু করলাম। কেননা সুন্দর কিছু দেখলে যে সেটার ছবি তুলে রাখার লোভটা বড়ই দুষ্কর। বিকেলের দিকে যথারীতি লোক বাড়ছে মেলায়, তবে খুব স্বাভাবিকভাবেই সেই লোকজনের মধ্যে ছোট বাচ্চাদের আধিক্য খুবই কম। এইসব সাত পাঁচ ভাবতে ভাবতেই হাঁটছিলাম আমি। চারিপাশে কত রকমের দোকান, বাসনপত্র, খেলনা, মেয়েদের সাজগোজের জিনিস, কোনো কিছুরই অভাব নেই। প্রত্যেক দোকানেই কিছু কিছু লোক দাঁড়িয়ে রয়েছে। কেউ জিনিসপত্র কিনছে, কেউ আবার শুধুমাত্র দেখেই মন ভোলাচ্ছে নিজের। মাঠের অন্য প্রান্তে বসেছে জুয়া খেলার দোকান। সেখানে বেশ কিছু মধ্যবয়স্ক লোক দোকানটিকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে। জুয়োর দোকানটা পেরিয়ে আরেকটু এগোতেই দেখলাম পরপর খাবারের দোকান। মেলায় খাবারের দোকানগুলো দুটো ভাগে ভাগ করে বসেছে। কিছু দোকান বসেছে আমার তাঁবুর দিকটায়, আর কিছু বসেছে ওই জুয়ার দোকানের দিকটায়। আনোয়ারের দোকানটা আমার তাঁবুর দিকেই। পলাশগড় রাজবাড়ির এই মাঠের একেবারে উত্তর প্রান্তে আমার দোকান। আমার দোকানের ঠিক পিছনের দিকে নাক বরাবর হেঁটে গেলেই পড়ে রাজবাড়ির বিশাল পুকুর ঘাট। মাঠের পূব দিকে আছে বাউলদাদের তাঁবু। সেখানেই আবার পাশাপাশি বসেছে মেলার সমস্ত রাইডসগুলো, যেমন নাগরদোলা, টয় ট্রেন, এইসব আর কি। মাঠের পশ্চিম দিকে আছে ওই জুয়োর দোকানটি, আর মাঠের একেবারে দক্ষিণ প্রান্তে রয়েছে পলাশগড়ের বিশাল জমিদার বাড়ি।
আমি ঠিক করলাম বাউলদাদের তাঁবুর দিকে একবার ঢু মেরে আসব। তাই ভাবনা মতো পশ্চিম দিক থেকে সোজা হাঁটতে শুরু করলাম মাঠের পূর্ব দিক বরাবর। হাঁটতে হাঁটতে চোখে পড়ল ম্যাজিক ট্রিক্সের দোকান। কয়েকজন কিশোর বয়সী ছেলে মেয়ে প্রায় গোল করে ঘিরে রেখেছে দোকানটিকে। দোকানের লোকটি তার বিভিন্ন ম্যাজিকের খেলা দেখাচ্ছে তাদের। আরেকটু এগোতেই দেখলাম একটা ছোট্ট জায়গায় অনেক লোকের ভিড়, আর সেখানেই সবাই খুব হুল্লোড় করছে। আমার কৌতূহল হলো, তাই এগিয়ে গেলাম সেই ভিড়ের দিকে। একটু ঠেলাঠেলি করে সামনে এগোতেই দেখলাম দুটো তিতিরের মধ্যে লড়াই হচ্ছে। গল্প উপন্যাসে এই তিতিরের কথা অনেক পড়েছি, কিন্তু কলকাতায় এসব আসে না, তাই দেখার সুযোগ হয়নি কোনোদিন। তবে আজ পলাশগড়ে এসে তিতিরের লড়াইটা দেখা হয়ে গেল। আমি ক্যামেরা দিয়ে সেই লড়াইয়ের একটি বিশেষ মুহূর্ত ক্যামেরাবন্দি করে নিলাম। তারপর আবার এগোতে শুরু করলাম। পাখিটা বাসায় থাকে, ভালোবাসে শুধুই তাকে। আনমনে হাঁটতে হাঁটতেই পৌঁছে গেলাম বাউলদার তাঁবুর সামনে। যারে রাখে সেই রূপেতে দেয় ফাঁকি। গানের মাঝখানে বাউলিনী আর চোখে তাকালো আমার দিকে, তারপর আলতো হেসে আবার মন দিল গানে। পাখিটা বাসায় থাকে, ভালোবাসে শুধুই তাকে। মনি কোঠায় যারে রাখে সেই রূপেতে দেয় ফাঁকি। আমিও তাকে একটা পাল্টা হাসি ছুড়ে দিয়ে চলে গেলাম সেখান থেকে। উড়ে পাখি বাসা ফেলে তাঁবুতে ফেরার পথে চলন্ত নাগরদোলার একটা ছবি তুলে নিলাম। তারপর পাশের জিলিপির দোকান থেকে 200 জিলিপি আর 100 জিভে গজা কিনে নিয়ে আবার ঝাঁপ তুলে বসলাম। বিকেল প্রায় শেষ হয়ে এসছে। পলাশগড়ের বুকে সন্ধে নামছে আবার। আমি দোকানে বসে কিনে আনা জিলিপিগুলো খাচ্ছি। এমন সময় এক ভদ্রমহিলা এলেন দোকানে। মহিলার বয়স আন্দাজ 30-32 হবে। পরনে হলুদ রঙের তাঁতের শাড়ি। ভদ্রমহিলার চোখ মুখ দেখে তাকে বড়ই ক্লান্ত এবং বিষণ্ণ বলেই মনে হলো আমার। উনি দোকানে এসে আমার হাতে কয়েকটি নেগেটিভ দিয়ে বললেন, এগুলো ধুয়ে একটু ছবি বের করে দিতে পারবেন? আমি নেগেটিভগুলো আলোয় চেক করলাম, দেখলাম পরিষ্কারই আছে। নেগেটিভে একটি বাচ্চা মেয়ের ছবি রয়েছে দেখলাম। আমি ওগুলোকে একটা খামে রেখে জিজ্ঞেস করলাম, দিদি, আপনার মেয়ের ছবি? হ্যাঁ, গত বছর ও নিরুদ্দেশ হয়ে গেছে। বছর দুয়েক আগে এই মেলা থেকেই ওর এই ছবিটা তুলেছিলাম। কথাটা বলেই মহিলাটি মুখে আঁচল চাপা দিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠলেন। আমি ইতস্তত করে বললাম, আচ্ছা, আমি ছবিগুলো বের করে রাখবো, আপনি কাল বিকেলে এসে নিয়ে যাবেন। আমার কথা শেষ হতেই মহিলা ছুটে চলে গেলেন আমার দোকান থেকে। আমি অবাক হয়ে চেয়ে দেখলাম এক সন্তান হারা মায়ের করুণ হাহাকার। পাখিটা বাসায় থাকে, ভালোবাসে শুধুই তাকে। মনি কোঠায় যারে রাখে সেই রূপেতে দেয় ফাঁকি। উড়ে পাখি বাসা ফেলে উড়ে পাখি বাসা ফেলে উড়ে চলে ডালে ডুলে। উড়ে পাখি বাসা ফেলে উড়ে চলে ডালে ডুলে। ঝড় এলে রে বুঝতে নারী, ঝড় এলে রে বুঝতে নারী, কারে কোথায় যে রাখি। এই মনে মনে দেখি আমি একাকী। এই মনে মনে দেখি আমি একাকী।
আগের দিন তোলা ছবিগুলো আজ সব কাস্টমাররা ডেলিভারি নিতে আসবেন, তাই সকাল সকাল নেগেটিভগুলো নিয়ে বসেছিলাম। সেগুলো একে একে ডেভেলপ করে ছবিগুলো প্রিন্ট নেওয়ার জন্য তোড়জোড় করছি। তখনই হঠাৎ এক চেনা কণ্ঠস্বর শুনে কাজে ব্যাঘাত ঘটল আমার। দাদাবাবু, আসবো? তাকিয়ে দেখলাম বাউলিনী দাঁড়িয়ে আছে আমার তাঁবুর ভিতরে। খানিকটা অবাক হলাম ঠিকই, তবু হাসি মুখে তাকে বললাম, আরে এসো এসো, বাউলদা ডেকে পাঠিয়েছেন নাকি? কোনো দরকার আছে? আজ্ঞে, উনি তো আমাদের গায়ের ভিটেতে গেছেন, ফিরতে বেলা হবে, কি একটা কাজ আছে বললেন। ও আচ্ছা, তাহলে কোনো দরকার পড়ল? আমি বেশ অবাক হয়ে প্রশ্নটা জিজ্ঞেস করলাম। আসলে এতদিন এখানে আছি, এর মধ্যে বাউলদা বহুবার আমার তাঁবুতে এলেও বাউলিনী একদিনও আসেননি। সুতরাং আমি ভালোই বুঝতে পারছিলাম যে সে আজ আমার তাঁবুতে কোনো বিশেষ দরকারই হয়তো এসেছে। আমার প্রশ্ন শুনে কেমন যেন থমথমে দৃষ্টিতে তাকিয়েছিল আমার দিকে। কয়েক মুহূর্ত আমার দিকে অমন নিষ্পলক তাকিয়ে থাকার পর আচমকাই সে আমার কাছে এগিয়ে আসে, কাঁপা কাঁপা গলায় বলে, আমায় একটা বাস্তা দেবেন দাদাবাবু? আমি ভিক্ষে চাইছি, আপনার যেমনটি ইচ্ছে তেমন ভাবেই আমায় গ্রহণ করুন। যদি আপনার দয়ায় একটা বাচ্চা হয়, আমি সারা জীবন আপনার কাছে ঋণী হয়ে থাকবো। দেবেন দাদাবাবু একটা বাচ্চা? উড়ে পাখি বাসা ফেলে উড়ে চলে ডালে ডুলে, ঝড় এলে রে বুঝতে নারী, ঝড় এলে রে বুঝতে নারী, কারে কোথায় যে রাখি। কথাটা শুনে আমি স্তম্ভিত হয়ে গেলাম। হ্যাঁ, এটা ঠিক যে আমি তার প্রতি আকৃষ্ট হয়েছি, তাকে পেতেও চেয়েছি, কিন্তু সেসব আমার মনের ভাবনায়। বাস্তবে যে এমন কিছু ঘটবে তা আমি ভাবতেও পারিনি, ভাবতে চাইও নি। আমি একাকী। কঠিন গলায় বলে উঠলাম, এসব তুমি কি বলছো বাউল বউ? হ্যাঁ, তোমায় আমার ভালো লাগে ঠিকই, কিন্তু তার মানে এই নয় যে বাউলদাকে ঠকিয়ে আমি তোমার সঙ্গে। ছি ছি, না না, সেটা আমি কোনো দিন করতে পারবো না। তার সঙ্গে এমন বিশ্বাসঘাতকতা আমি করতে পারবো না। আমায় আপনি ভুল বুঝলেন। আমার কথাগুলো শুনে অবিরাম চোখের জল চুইয়ে পড়ছিল তার মসৃণ গাল বেয়ে। আমার বুকটা মোচড় দিয়ে উঠল, কিন্তু একটা কথাও বেরোলো না আমার মুখ দিয়ে। আমার তাঁবুর ভিতর তখন বিরাজ করছে মর্গের নিস্তব্ধতা। এক সময় সে বলল, আমার স্বামীর আমি ঠকাতে চাই না, বরং আমি তারে বাঁচাতে চাই। সে যে তিলে তিলে মরে যাচ্ছে দাদাবাবু। মেয়ে হারানোর দুঃখ সে আজও ভুলতে পারেনি। রোজ রাতে সে দুঃস্বপ্ন দেখে জেগে ওঠে। মেয়েকে ভুলতে আমরা আবার সন্তানের চেষ্টা করেছিলাম, কিন্তু লাভ হয়নি। এভাবে যদি ওনার শরীরে কোনো কঠিন ব্যামো দেখা দেয়, তাহলে যে উনি আর বাঁচবেন না। আমি আমার মেয়েটারে হারিয়েছি, ওনারে আর হারাতে চাই না দাদাবাবু। কথাগুলো শোনার পর নিজেকে বড় ছোট মনে হচ্ছিল আমার। আমি ছুটে গিয়ে ওর হাত দুটো নিজের হাতের মুঠোয় ধরে বললাম, আমায় ক্ষমা করে দিও তুমি। আমি সত্যি তোমায় ভুল বুঝেছিলাম, কিন্তু কিন্তু এ যে ভীষণ কঠিন সিদ্ধান্ত। এ গ্রামে তো পুরুষের অভাব নেই, তা সত্ত্বেও তুমি আমাকেই বেছে নিলে কেন? আমাকে তো তুমি ভালো করে চেনোই না। আপনি ঠিকই বলেছেন দাদাবাবু, পুরুষ মানুষের গায়ে কম নেই কিছু। তাদের চোখে আমি রোজ আমার শরীরের জন্য লালসা দেখি, তারা সর্বক্ষণই আমায় ভোগ করতে চায়। তবে আপনি একদম অন্যরকম। আপনার চোখে আমি যেমন কাম দেখেছি, তেমনি প্রেমও দেখেছি। আপনারে হয়তো আমি প্রেম ফিরিয়ে দিতে পারবো না, তবে আপনার জন্য যদি আমার ঘরে সন্তান আসে,
আপনার বন্ধু জীবনটা বেঁচে যাবে দাদাবাবু। এখন চলি, তবে আমার কথাগুলো একবার ভেবে দেখবেন দাদাবাবু, একবার ভেবে দেখবেন। মনে মনে দেখি আমি একাকী, এই মনে মনে দেখি আমি একাকী। বাউলিনী চলে যাওয়ার পর কিছুক্ষণ প্রায় হতভম্ব হয়ে বসেই রইলাম আমি। তারপর জোর করে মনকে আশ্বস্ত করে আবার নিজের কাজে মন দিলাম। এই মনে মনে দেখি আমি একাকী। দুপুরবেলা আনোয়ারের দোকান থেকে খাওয়া দাওয়া সেরে এসে তাঁবুতে শুয়ে জিরোচ্ছিলাম। চোখে বেশ ঝিমুনিও এসেছিল। তখনই বাউলদা ডাকলেন বাইরে দিয়ে। ঘুমোচ্ছেন নাকি দাদাবাবু? বাউলদার ডাক শুনে আমি ধরফর করে উঠে বসলাম। আচমকাই সকালে বাউলিনীর কথাগুলো মনে পড়ে গেল আমার। মনে মনে অত্যন্ত লজ্জা পেলাম। বাউলদার চোখে চোখ রেখে কথা বলতে পারবো কিনা তা নিয়ে সংশয় তৈরি হলো আমার মনে। কিন্তু এ লজ্জা সংশয় কোনোটাই বাউলদার কাছে প্রকাশ করা যাবে না। তাই এক প্রকার জোর করে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলাম। তারপর একগাল হেসে তাঁবুর বাইরে গেলাম। আর বলবেন না বাউলদা, চোখটা লেগে গিয়েছিল একটু। আপনি তো আজ সকালে এলেন না দেখা করতে, ব্যস্ত ছিলেন নাকি? ও তেমন কিছু না দাদাবাবু, ওই একটু ভিটে গেছিলাম। মেলার সময় তো এখানেই থাকি, তাই মাঝে সাঝে গিয়ে ভিটে কানি দেখে আসি। আপনাকেও নিয়ে যাব একদিন। বাউলদার কথায় আমি ঘাড় নেড়ে সম্মতি জানালাম। তারপর বললাম, তা আপনাদের ছোট কর্তার ভেন্টিলোকুইজমের অনুষ্ঠান তো সকাল থেকে ঘোষণা করছে মাইকে, যাবেন নাকি? আমি তো প্রতিবারই যাই, যেতেই হয় আমাকে। আপনি যাবেন তো চলুন না। বেশ, তাহলে 6টায় শুরু হবে অনুষ্ঠান। আমি 6:45 নাগাদ দোকান গুটিয়ে ফেলব, তারপর একসঙ্গে যাওয়া যাবে, কি বলেন? তাই হোক তবে। বেশ, অহন চলি তাইলে। এই বলে তিনি তখনকার মতো আমার তাঁবু থেকে প্রস্থান করলেন। আগের দিনে সমস্ত কাস্টমাররা এসে তাদের তোলা ছবিগুলো নিয়ে গেলেন। শুধুমাত্র সেই মহিলা এলেন না যিনি ওই নিজের হারিয়ে যাওয়া মেয়ের ছবির নেগেটিভগুলো দিয়ে গিয়েছিলেন আমায়। আমি ওনার ছবিগুলো একটা খামে ভরে রেখে দিলাম যত্ন করে। তারপর টুকটাক কাজকর্ম মিটিয়ে 6:45 মধ্যে দোকানের ঝাঁপ ফেলে দিলাম। গলায় ক্যামেরা ঝুলিয়ে তাঁবুর বাইরে দাঁড়িয়ে বাউলদার জন্য অপেক্ষা করছিলাম। বাউলদা ঠিক 6:45 নাগাদ চলে এলো আমার তাঁবুর সামনে। তারপর দুজনে মিলে জমিদার বাড়ির দিকে মুখ করে হাঁটতে শুরু করলাম। কালী পুজোর রাতে যে বিশাল স্টেজটি তৈরি হতে দেখেছিলাম, আজ সেটাই অসামান্য সব কারুকার্যতার সাথে সাজানো হয়েছে। বড় বড় আলো লাগানো হয়েছে স্টেজে। একটি ব্যানারও টাঙানো হয়েছে যাতে বড় বড় করে লেখা রয়েছে গ্রামের ছোট কর্তা যতীন্দ্রনাথের নাম। স্টেজের সামনে প্রচুর লোক হয়েছে। গ্রামবাসীরা দলে দলে ভিড় জমিয়েছেন তাদের ছোট কর্তার কথা বলা পুতুলের অনুষ্ঠান দেখার জন্য। আমি আর বাউলদা ভিড় ঠেলে একটু সামনের দিকে গিয়ে দাঁড়ালাম। 6:05 নাগাদ স্টেজে উঠলেন যতীন্দ্রনাথ। তারপর শুরু করলেন তার ভেন্ট্রিলোকুইজমের খেলা। তার হাতের পুতুলটির নাম টিনা। রংচঙে ফ্রক পরা পুতুলটাকে দূর থেকে দেখতে বেশ মিষ্টি লাগছিল। যতীন্দ্রনাথ তার অসামান্য দক্ষতায় পুতুলটাকে প্রায় জীবন্ত করে তুলেছে। সে তার পুতুলের মুখ দিয়ে একের পর এক মজার জোকস বলে চলেছে, আর সঙ্গে সঙ্গে হাততালিতে মেতে উঠেছে গোটা দর্শককুল। আমি ফটাফট যতীন্দ্রনাথ আর তার পুতুলের কয়েকটা ছবি তুলে ফেললাম। ভাবলাম এর মধ্যে একদিন গিয়ে ছোট কর্তার হাতে ছবিগুলো দিয়ে আসব, তাহলে ওর আমার প্রতি একটা ভালো ইমপ্রেশন তৈরি হবে। 15 মিনিটের 3টি পর্বে প্রায় 45 মিনিট অনুষ্ঠান করলেন যতীন্দ্রনাথ। তারপর সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে নেমে গেলেন স্টেজ থেকে। অনুষ্ঠান শেষে পাশে তাকিয়ে দেখি বাউলদা নেই। আমি এদিক ওদিক খুঁজতে শুরু করলাম তাকে। ভিড় ধীরে ধীরে কমে আসছিল, তাই কিছুক্ষণের মধ্যে বাউলদাকে দেখতে পেলাম। দেখলাম স্টেজ থেকে বেশ খানিকটা দূরে জমিদার বাড়ির একটি বিশাল থামের তলায় দাঁড়িয়ে তিনি জমিদার বাড়ির গিন্নিমা অর্থাৎ যতীন্দ্রনাথের স্ত্রীর সঙ্গে কিছু কথা বলছেন। আমি কিঞ্চিত অবাক হয়েই তাকিয়ে রইলাম সেই দিকে।
কিছুক্ষণ অপেক্ষা করার পর বাউলদা গিন্নিমার সঙ্গে কথা শেষ করে আমার দিকে এগিয়ে এলেন। বাউলদা এগিয়ে আসতেই আমি জিজ্ঞেস করলাম, বাউলদা, ওনার সঙ্গে কি কথা বলছিলেন? জমিদার বাড়ির গিন্নির সঙ্গে আপনার আলাপ রয়েছে সে তো আগে বলেননি। না না, তেমন কিছু না। ওই আমি আর আমার বউ প্রতিবার জমিদার বাড়িতে বাউল গানের একটা অনুষ্ঠান করি, মূলত গিন্নিমার জন্যেই করি। উনি বাউল গান শুনতে খুব ভালোবাসেন, তাই সেই বিষয়ে খোঁজ খবর নিচ্ছিলেন তিনি। বাহ, এ তো খুব ভালো খবর। তা কবে করবেন অনুষ্ঠান? আমায় নিয়ে যাবেন তো? দিন তো এখনও ঠিক হয়নি দাদাবাবু, তবে পরের হপ্তাহে হতে পারে। আমিও গিন্নিমাকে বলে দেখব, যদি উনি অনুমতি দেন তইলে আপনাকেও নিয়ে যাব। বাউলদার কথায় আলতো ঘাড় নালাম আমি। তারপর দুজনে একটা করে বিড়ি ধরিয়ে হাঁটা দিলাম যে যার তাঁবুর উদ্দেশ্যে। পরের দিন সকালে বসে যতীন্দ্রনাথের অনুষ্ঠানের নেগেটিভগুলো ডেভেলপ করছিলাম। নেগেটিভগুলো ডেভেলপ করার পর ছবিগুলো দেখছিলাম ভালো করে। আগের দিন অনুষ্ঠানে এমন মগ্ন হয়েছিলাম যে যতীন্দ্রনাথকে খুব একটা মন দিয়ে লক্ষ্যই করিনি। আজ ছবিতে তাকে দেখলাম ভালো করে। বেশ লম্বা চড়া চেহারা, মুখেও একটা বেশ জমিদারি লালিত্য রয়েছে, চালচলনও তার আভিজাতের স্পষ্ট ছাপ। যতীন্দ্রনাথকে দেখার পালা সাঙ্গ হতেই আমার চোখ গেল টিনা অর্থাৎ যতীন্দ্রনাথের কথা বলা পুতুলটার দিকে। ছবিতে পুতুলটাকে এক ঝলক দেখেই কেমন যেন চেনা চেনা ঠেকলো আমার। মনে হলো এই পুতুলটাকে কোথাও যেন দেখেছি আমি, কিন্তু কোথায় দেখেছি মনে করতে পারছিলাম না। কিছুক্ষণ মনে করার ব্যর্থ চেষ্টা করার পর নিজের ভাবনায় ছেদ টানলাম আমি। ছবিগুলো ভালো করে শুকিয়ে খামে ভরে রেখে দিলাম ব্যাগের মধ্যে। ব্যাগের মধ্যে আরও একটি খাম রাখা ছিল, ওটার মধ্যে রয়েছে সেদিনের সেই মহিলার হারিয়ে যাওয়া মেয়ের ছবিগুলো। কি মনে হলো ছবিগুলো বের করলাম খাম থেকে। তারপর যতীন্দ্রনাথের ছবিগুলো আবার বের করলাম। ছবিগুলো মিলিয়ে দেখতেই একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম। দেখলাম ওই মহিলার মেয়ের ডান গালে একটা বড় তিল রয়েছে, এবং অদ্ভুতভাবে ওই একই রকম তিল যতীন্দ্রনাথের কথা বলা পুতুলটার ডান গালেও রয়েছে। কয়েক মুহূর্ত ব্যাপারটা নিয়ে আকাশ পাতাল চিন্তা করলাম, কিন্তু কোনো রকম সিদ্ধান্তে উপনীত হতে পারলাম না। তাই ওই তিলের ব্যাপারটিকে নিছক একটা কাকতালীয় ঘটনা ভেবেই উড়িয়ে দিলাম। দুপুরবেলায় যতীন্দ্রনাথের অনুষ্ঠানের ছবিগুলো সঙ্গে নিয়ে জমিদার বাড়িতে গিয়ে উপস্থিত হলাম। দারোয়ান দুজন দুপুরের খাওয়া দাওয়া সেরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝিমুচ্ছিল। আমায় গেটে ঢুকতে দেখে তারা আবার চনমনে হয়ে উঠল। দুই দারোয়ানের একজন লাঠি হাতে আমার দিকে এগিয়ে এসে বলল, কি ব্যাপার, কি চাই এখানে? আগে গতকাল ছোটকর্তার অনুষ্ঠানের কয়েকটা ছবি তুলেছিলাম, সেগুলোই নিয়ে এসেছি। ছোটকর্তার সঙ্গে দেখা করে ওকে এগুলো দিতে চাই। কালী পুজোর রাতে তুমি এসছিলে না বাউলের সঙ্গে? হ্যাঁ হ্যাঁ, ঠিকই ধরেছেন। যদি একটু অনুমতি দেন তাহলে একটু ভিতরে গিয়ে। এখানেই দাঁড়াও, আমি ছোটকর্তাকে জিজ্ঞেস করে আসছি। উনি অনুমতি দিলে তবেই তুমি ভেতরে যেতে পারবে। দাঁড়াও এখানে। এই বলে সে বাড়ির ভিতরে চলে গেল। আমি বাইরে অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর দারোয়ানটা বাইরে এসে বলল, চলো, ছোটকর্তা ডাকছেন তোমায়, এসো আমার সঙ্গে। তার পিছু পিছু আমিও গুটি গুটি পায়ে চললাম ভেতরে। বাড়িতে ঢুকে ঠাকুর দালান উঠোন সব পেরিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠলাম আমি। তারপর বিশাল এক বারান্দা দিয়ে হেঁটে চললাম দারোয়ানের পেছন পেছন। কয়েকটি বড় বড় ঘর পেরিয়ে একটি বিশাল ঘরের সামনে গিয়ে দাঁড়ালো দারোয়ানটি। ঘরের দরজাটি অনেকটাই উঁচু। দরজায় একটি সাদা রঙের দামি পর্দা টাঙানো রয়েছে। যাও, ভেতরে যাও, ছোটকর্তা অপেক্ষা করছেন। এই বলে আর অপেক্ষা না করে দারোয়ানটা গটগট করে চলে গেল সেখান থেকে। আমি আলতো হাতে পর্দাটা সরিয়ে ঘরের ভেতরে ঢুকলাম। ঘরের ভেতর ঢুকতেই আমার চক্ষু চড়ক গাছ হয়ে গেল। এমন প্রকাণ্ড ঘর বোধহয় আমি আগে কখনো দেখিনি। ঘরের ভেতরটা পরিষ্কার ঝকঝক করছে। ঘরের ভেতরটা পুরনো দামি দামি সব আসবাবপত্র দিয়ে সাজানো। সবচেয়ে বেশি যেটা চোখ কাড়ল সেটা ঘরের মাঝখানে থাকা সেগুন কাঠের তৈরি বিশাল পালঙ্কটি। এই জিনিসের কথা আমি গল্প উপন্যাসে পড়েছিলাম, দেখলাম এই প্রথমবার। আমি মন্ত্রমুগ্ধের মতো চারিদিক তাকাতে তাকাতে ঘরের আর একটু ভেতরের দিকে প্রবেশ করলাম।
সেখানেই একটি সোফার মধ্যে বসেছিলেন পলাশগড় জমিদার বাড়ির ছোট কর্তা যতীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। একবার দেখে চিনতে পারলাম তাকে। আমি তার সামনে গিয়ে তাকে করজোড়ে অভিবাদন জানালাম। তিনি ইশারা করে আমায় বসতে বললেন। আগে ছোট কর্তা, আপনার অনুষ্ঠানের কয়েকটি ছবি তুলেছিলাম কাল, সেগুলি আপনাকে দিতে এলাম। যতীন্দ্রনাথ খামটা হাতে নিয়ে ছবিগুলো দেখতে দেখতে বললেন, বাহ, বেশ ভালো তুলেছেন তো ছবিগুলো। আমি বহু বছর ধরে এই অনুষ্ঠান করছি, তবে ছবি তোলানোর কথা কখনো সেভাবে ভাবা হয়নি। আজ আপনার দৌলতে সে কাজটিও হয়ে গেল। ধন্যবাদ। আমায় ধন্যবাদ দিয়ে ছোট করবেন না ছোট কর্তা। আপনার অনুষ্ঠানে ছবি তুলতে পারাটা আমার সৌভাগ্য। আমার কথা শুনে হাসলেন যতীন্দ্রনাথ। তারপর বললেন, চা চলবে তো একটু? হ্যাঁ, সে আপনি যা ভালো বুঝবেন। তিনি বাড়ির এক ভৃত্যকে ডেকে চা আনতে বললেন। কিছুক্ষণের মধ্যেই একজন এসে চা দিয়ে গেল। চায়ে চুমুক দিতে দিতে আমি বললাম, আচ্ছা ছোট কর্তা, আপনার এই ভেন্ট্রিলোকুইজমের শেখার ইচ্ছাটা ঠিক কবে থেকে হলো? দেখুন, ব্যাপারটা আমার ছোটবেলা থেকেই একটু ফ্যাসিনেটিং লাগতো। তারপর বাড়ি ছেড়ে কয়েক বছরের জন্য জার্মানি চলে গেছিলাম। ওই জার্মানিতেই আমার আলাপ হয় আমার গুরুর সঙ্গে। তার সঙ্গে থেকে একটু একটু করে তার কাছ থেকে এই বিদ্যে আমি শিখেছিলাম। ও, তারপর কখন বুঝলেন যে আপনার শেখা শেষ হয়ে গিয়েছে? আসলে শেখার তো কোনো শেষ হয় না, তবে আমার গুরু মারা যাওয়ার পর আমার আর শেখা হয়নি। যদিও তিনি আমায় বলেছিলেন যে বেশিরভাগটাই নাকি আমি শিখে গিয়েছি। আমি আলতো ঘাড় নেড়ে চায়ের কাপে শেষ চুমুকটি দিয়ে বললাম, এইবার তাহলে চলি ছোট কর্তা, আপনার পরের অনুষ্ঠানের জন্য কিন্তু অপেক্ষা করে থাকব। আমার কথা শুনে আবার হাসলেন যতীন্দ্রনাথ। আমি পাল্টা হেসে ওর ঘর থেকে বেরিয়ে আসছিলাম। আচমকাই থমকে গেলাম। তারপর পিছন ফিরে বললাম, আচ্ছা ছোট কর্তা, গতকাল আপনার হাতের পুতুলটি দেখে খুব জীবন্ত বলে মনে হয়েছিল আমার। কি নিপুণভাবে বানানো হয়েছে ওটি। ওটি কি জার্মান থেকেই এনেছিলেন? আপনার নিচে আরও পুতুল আছে, সেগুলো কি একটু দেখা যায়? তাহলে একটু ছবি তুলতাম আর কি। আমার পুতুল আমি নিজেই বানাই, ওই প্রতি বছর একটা করে। তারপর দুটো করে অনুষ্ঠান করি। তারপর সেই পুতুল নদীর জলে ভাসিয়ে দিই। আবার সারা বছর ধরে পরের বছরের জন্য পুতুল তৈরি করি। তাই অন্য পুতুলগুলো আপনাকে দেখাতে পারবো না, দুঃখিত। পুতুলগুলো রেখে দেন না কেন? কেন জানি না, আমার প্রশ্নটা শুনে যতীন্দ্রনাথের হাসি মুখটা কেমন যেন কঠিন হয়ে গেল। তিনি থমথমে মুখ করে বললেন, এই যে আমার গুরুর আদেশ কমলবাবু, কি করে অমান্য করি বলুন? সবই ঠিক ছিল, তবে পুতুলগুলো নদীতে ভাসিয়ে দেওয়ার ব্যাপারটা আমার বড়ই অদ্ভুত মনে হলো। যাই হোক, আমি আর দাঁড়ালাম না ওখানে। যতীন্দ্রনাথকে তখনকার মতো বিদায় জানিয়ে বেরিয়ে গেলাম সেখান থেকে। দেখতে দেখতে পলাশগড়ে আরও এক সপ্তাহ নির্ঝঞ্ঝাটি কাটিয়ে ফেললাম। মেলাও এবার প্রায় শেষের মুখে। চলতি সপ্তাহটি কেটে গেলেই মেলার বেশিরভাগ দোকান উঠে যাবে। যদিও তারপরে কিছুদিন ভাঙা মেলা চলবে, তবে সেই ভাঙা মেলায় পড়ে থাকার কোনো ইচ্ছেই আমার ছিল না। তাছাড়া বাড়ির জন্য মনটা বড্ড আনচান করছিল আমার। মাকেও দেখতে ইচ্ছে করছিল খুব। তাই মনস্থির করলাম যে মেলা শেষ হলেই তল্পা গুটিয়ে বাড়ি পালাবো। বাউলদাকেও জানিয়েছিলাম আমার চটজলদি ফিরে যাওয়ার কথাটা। সব শুনে বাউলদা বলেছিলেন, যান তবে, এবার ঘরের ছেলে ঘরে ফিরে যান, কিন্তু পরের বার আবার আসতে হবে। আচ্ছা বাউলদা, নিশ্চয়ই চেষ্টা করব। ভাবনা মতোই চলছিল সব, কিন্তু হঠাৎ এমন একটা মানসিক ধাক্কা খেলাম যে সব এক নিমেষে গোলমাল হয়ে গেল। একদিন বিকেলের দিকে দোকানে বসে ঢুলছিলাম। চারিদিক মাইকে বেজে চলা অচেনা একটি গানের সুরে মোহময় হয়েছিল। তখনই হঠাৎ বাউলদা এলেন দোকানে। তার মুখ দেখেই বুঝলাম যে কিছু একটা হয়েছে। আমি জিজ্ঞেস করতে উনি বললেন, আবার আবার একটা গেল দাদাবাবু, আরও একটা ফুটফুটে বাচ্চা গেল তার কবলে। গায়ে শঙ্কু বলে একটা ছেলে আছে, রিক্সা চালায়, তার ছেলেটাই। খবরটা শুনে ভিতরটা আমার কেমন যেন গুম হয়ে গেল। শঙ্কুর ছেলেটাকে সেদিন প্রথমবার দেখেছিলাম মেলায়।
সেদিন ঠিক এই আশঙ্কাটাই করেছিলাম। সেটা যে এত তাড়াতাড়ি ঘটে যাবে কোনোদিন ভাবিনি আমি। আকস্মিক এই খারাপ খবরটি শুনে বাকরুদ্ধ হয়ে দোকানেই বসে রইলাম নীরবে। শয়তানটার মরণ হয় না কেন কে জানে। অপয়াটা ফিরে আসার পর থেকে মৃত্যু পেয়েছে আমাদের গ্রামটাকে, মৃত্যু পেয়েছে আমাদের গ্রামটাকে। বিড়বিড় করতে করতে বাউলদা চলে গেলেন সেখান থেকে। কতক্ষণ অমন পাথরের মতো বসেছিলাম জানি না। সম্বিত ফিরল একটি ডাক শুনে। তাকিয়ে দেখলাম সেই সন্তানহারা মহিলাটি দাঁড়িয়ে আছেন। আমি তাকাতেই উনি বললেন, আমার ছবিগুলো হয়ে গেছে দাদা? হ্যাঁ হ্যাঁ, সে তো কবেই হয়ে গিয়েছিল। আপনি তো আর নিতেই এলেন না। আসলে আমার শরীরটা ঠিক ভালো ছিল না, বুঝলেন তো, তাই আর কি আসতে পারিনি। আর কদিন পরেই মেলা শেষ, তাই এক প্রকার জোর করে এলাম আর ছবিগুলো নিতে। আমি ব্যাগ থেকে ছবির খামটি বের করে ওনার হাতে দিলাম। উনি ছবিগুলো দেখে আমায় টাকা পয়সা মিটিয়ে দিয়ে চলে গেলেন। সন্ধে নামতেই আমি দোকানপাট গুটিয়ে বাউলদার তাঁবুর দিকে গেলাম। গিয়ে দেখলাম তিনি শুয়ে আছেন, আর বাউলিনী তার পাশে বসে সযত্নে স্বামীর মাথায় হাত বোলাচ্ছেন। আমি যেতেই উঠে বসলেন বাউলদা। আমি ওর সামনে গিয়ে বসলাম। তারপর খুব দৃঢ় কণ্ঠে বললাম, বাউলদা, এবার তো এর একটা বিহিত করা দরকার। কতদিন এইভাবে গ্রামের লোক নিজেদের সন্তানদের হারাবে? আমার মনে হয় ব্যাপারটা পুলিশের উপরে মহলে জানানো দরকার। কোনো লাভ হবে না দাদা ভাই, এই কথাগুলো পলাশগড়ের বাইরে পৌঁছয়নি কোনোদিন, ভবিষ্যতেও পৌঁছবে বলে মনে হয় না। যা করার এই পলাশগড়েই করতে হবে। কি করার কথা বলছেন? আচমকা বাউলদা আমার খুব কাছে এগিয়ে এলেন। তারপর আমার কানে কানে ফিস ফিসিয়ে বললেন, ওকে মারতে হবে দাদা ভাই, ওকে আমাদেরই মারতে হবে। বাউলদা কথাটি বলতেই বাউলিনী প্রায় ঝড়ের বেগে ওকে নিজের কাছে টেনে নিল। তারপর তার চোখে চোখ রেখে বলল, আপনি কি পাগল হলেন? এ কি অনাত্য করেছেন আপনি? চারিদিকে লোক রয়েছে, কেউ শুনে ফেললে আস্ত রাখবে না আমাদের। দোহাই থামুন আপনি। বাউলিনীর ধমক শুনে বাউলদা চুপ করে গেলেন। আপনারা যে কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। গ্রামে একটা জঘন্য অপরাধ দিনের পর দিন হয়ে চলেছে, অথচ কারোর কোনো প্রতিবাদ নেই, সমস্যাটা মেটানোর কোনো তাগিদই নেই। আমার তো এখন মনে হচ্ছে আপনারাই চান না যে অপরাধীরা ধরা পড়ুক এবং তার শাস্তি হোক। আমার কথা শুনে বাউলিনী আমার ঠিক সামনে এসে দাঁড়ালো। তারপর হাত জোর করে বলল, দাদা বাবু, আপনি তো আর কদিন পরেই কলকাতায় ফিরে যাবেন, কিন্তু আমাদের যে এ গায়েই থাকতে হবে। আপনি সমস্যাটা যতটা সরল ভাবছেন, এর তার চেয়ে অনেক অনেক বেশি কঠিন। দয়া করে আপনি আর এ বিষয়ে কথা বলবেন না দাদাবাবু। আপনি ফিরে যান, আপনি ফিরে যান। এরপর আর কিছুই বলার থাকে না। সত্যিই তো, আমি এখানে এসেছি ব্যবসার কাজে। এখানকার সমস্যা নিয়ে আমি কেন মাথা ঘামাতে যাব? আমি একটা দীর্ঘশ্বাস ফেলে ওদের তাঁবু থেকে বেরিয়ে এলাম। ঠিক করলাম এসব নিয়ে আর ভাববো না। আর কদিন আছি এখানে, চুপচাপ নিজের দোকান নিয়েই থাকবো। তারপর সময় হলেই টুক করে কলকাতায় ফিরে যাব। পাখিকেও ফিরিতে হবে, পাখিকেও ফিরিতে হবে, সেও ভাবে আকাশ পাবে। পাখিকেও ফিরিতে হবে, সেও ভাবে আকাশ পাবে। আকাশেরও ডানা হবে, মেঘের মনে হাত রাখি। এই মনে মনে দেখি আমি একাকী, এই মনে মনে দেখি আমি একাকী, এই মনে মনে। অবশেষে এলো সেই রাত। সমস্ত দ্বিধা দ্বন্দ্ব কাটিয়ে
এলো সেই নিশ্ছিদ্র নিঃসার গভীর অন্ধকারাচ্ছন্ন রাত, যেদিন মিলিত হলো দুটো সত্তা। পারিনি আমি বাউলনিকে ফেরাতে। তার আবেশে মোহগ্রস্ত হয়ে পড়েছিলাম আমি। কিন্তু একে অপরের প্রতি কামনা, ভোগ, তৃপ্তির লালসার ঊর্ধ্বেও ওই রাতে দুই নরনারীর মধ্যে ছিল আরেক অনুভূতি, ভালোবাসার অনুভূতি। সে ভালোবাসায় নিষিদ্ধ দুটি মন তো রয়েছে, কিন্তু কোনো পরিণতি নেই। তা না থাকুক, তবুও তার শরীরের মধ্যে নিজের একটা ক্ষুদ্র অংশ আমি রেখে যেতে পেরেছি সবার অগোচরে। একদিন সে এই পৃথিবীতে আসবে, বড় হবে, অথচ আমার কথা সে জানবে না, কোনোদিনও জানবে না। রাতটা প্রায় ফুরিয়ে আসছে। বাউলিনী অঘরে ঘুমোচ্ছে আমার বিছানায়। আমি ধীর পায়ে তাঁবুর বাইরে এসে একটা বিড়ি ধরিয়ে সামনের দিকে হাঁটতে লাগলাম। ঘুটঘুটে অন্ধকারে কেবল ঝিঝি পোকার দল তার স্বরে ডেকে চলেছে। মাঠের মাঝে চলতে চলতে হঠাৎ দূরে দুটো ছায়া মূর্তি দেখে চমকে উঠলাম আমি। সন্তর্পণে এগিয়ে যেতেই বুঝলাম ছায়ামূর্তি দুটো নিজেদের মধ্যে চাপা স্বরে কথা বলছে। অন্ধকার সত্ত্বেও এইবার ওদের চিনতে ভুল হলো না আমার। কিন্তু বাউল নিজে বলল বাউলদা নাকি নেশা করে ঘুমোচ্ছেন। তাহলে এই মাঝরাতে যতীন্দ্রনাথের স্ত্রীর সঙ্গে লুকিয়ে কোথায় যাচ্ছেন? আর কৌতূহল সংবরণ করতে না পেরে আমিও এবারে পিছু নিলাম ওদের। বাউলদার গিন্নিমার পিছু নিয়ে একটা ছোট মাটির ভিটের সামনে এসে দাঁড়ালাম। জায়গাটি চারিপাশ গাছগাছালিতে ভর্তি, তাই সেসবের আড়াল থেকে ওদের উপর লক্ষ্য রাখতে বেশ সুবিধাই হচ্ছিল আমার। আমি এ গাছ ও গাছ করে আরেকটু সামনের দিকে এগিয়ে গেলাম। দেখে শুনে বুঝলাম যে এটাই হলো বাউলদার সেই পৈতৃক ভিটে। কিন্তু জায়গাটা যে ঠিক গ্রামের ভিতরে তা কিন্তু বলা যায় না, কারণ এই ভিটের দূর দূরান্তে আর কোনো বাড়ি ঘর আমার চোখে পড়ল না। চারিপাশে খালি গাছপালা আর বিঘের পর বিঘে ধানের ক্ষেত। বাউলদার ভিটেটি একটু উঁচু মাটির পাঁচিল দিয়ে ঘেরা। দূর থেকে দেখলাম ঘরের উপর টালির ছাউনি। ওরা একটা জরাজীর্ণ কাঠের দরজা ঠেলে ভিতরে ঢুকে পড়ল। আমি কিছুটা সময় অপেক্ষা করে অত্যন্ত ধীর পায়ে ভিটের সামনে গিয়ে দাঁড়ালাম। তারপর খুব সন্তর্পণে উঁকি মেরে দেখলাম ঘরের সামনে উঠোনের মাঝখানে খড় দিয়ে চিতার মতো কিছু একটা বানানো হয়েছে, আর তার ঠিক পিছনে দাওয়ায় বসে রয়েছেন গিন্নিমা। বাউলদা ইতিমধ্যে চলে গিয়েছেন ঘরের ভেতর। কয়েক মিনিট অপেক্ষা করতেই বাউলদা ঘরের বাইরে বেরিয়ে এলেন। তার হাতে ছিল একটি কাঠের বাক্স। বাউলদা বাক্সটি ঠিক গিন্নিমার সামনে রাখলেন। আমি অবাক হয়ে ভাবছিলাম যে ঠিক কি আছে এই বাক্সে, আর কেনই বা গিন্নিমা সেটি নেওয়ার জন্য এত রাতে বাউলের ভিটেতে ছুটে এসেছেন। সামনের চিতাটাই বা কেন সাজানো হয়েছে? প্রশ্ন অনেক, উত্তর রয়েছে বাক্সটির ভেতর। আমি নিস্তব্ধে অপেক্ষা করছিলাম সবটা জানার জন্য। জ্যোৎস্নার ফুটফুটে আলোয় সবটাই পরিষ্কার দেখতে পাচ্ছিলাম আমি। গিন্নিমা এক দৃষ্টিতে বাক্সটির দিকে অনেকক্ষণ তাকিয়ে রইলেন। তারপর কাঁপা কাঁপা হাতে খুলে ফেললেন সেটি। এরপর যে ঘটনাটি ঘটল তার জন্য একেবারেই প্রস্তুত ছিলাম না আমি স্পষ্ট দেখলাম যে বাক্সের ভেতর থেকে একটা পুতুল বের করে আনলেন গিন্নিমা। তারপর সেটিকে নিজের বুকে জড়িয়ে ধরে ঝরঝর করে কেঁদে ফেললেন। বাউলদা করজোরে কি যেন একটা বললেন তাকে,
এতটাই ফিস ফিসিয়ে বললেন কথাটি আমি ঠিক শুনতে পেলাম না। শুধু দেখলাম গিন্নিমা পুতুলটি বাউলদার হাতে তুলে দিলেন। বাউলদা পুতুলটিকে ওই খড়ের চিতায় শুয়ে দিলেন। তারপর পাশে রাখা একটা মশাল হাতে তুলে নিলেন তিনি। দেশলাই দিয়ে সেটি জ্বালিয়ে সেটি দিলেন গিন্নিমার হাতে। গিন্নিমা মশালটি নিয়ে ধীর পায়ে এগিয়ে যাচ্ছিলেন সেই চিতার দিকে। সামনে ঘটে চলা ঘটনাটির কোনো ব্যাখ্যা ছিল না আমার কাছে। মনে মনে ভীষণ শূন্যতার মধ্যে মিশে যাচ্ছিলাম আমি। আর নিজেকে স্থির রাখতে পারলাম না। এবার আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। আমি ভিটের দরজা দিয়ে শটান ভিতরে ঢুকে ওদের সামনে গিয়ে দাঁড়ালাম। আমার অমন আকস্মিকভাবে উদয় হতে দেখে রীতিমতো ঘাবড়ে গেল ওরা। গিন্নিমা অবাক হয়ে আমার দিকে তাকিয়েছিলেন কান্না ভেজা চোখে। আমি ওনার দৃষ্টি উপেক্ষা করে সোজা এগিয়ে গেলাম বাউলদার সামনে। তারপর বাউলদার চোখে চোখ রেখে বললাম, এইসব কি হচ্ছে বাউলদা? আমি জানি আমি এই গ্রামের কেউ নই এবং এই গ্রামের কোনো ব্যাপারে নাক গলানোর কোনো অধিকারই আমার নেই। তবে আপনি যে আমার বন্ধু ছিলেন, সেই বন্ধুত্বের খাতিরে তো আমায় বলতে পারেন সবটা। আমার কি সত্যি অধিকার নেই জানার যে আসলে এই বাচ্চাগুলোর সঙ্গে কি হচ্ছে? আর কেনই বা আপনারা একটা পুতুলকে চিতায় তুলে জ্বালিয়ে দিচ্ছেন? কেন কেন বাউলদা? আমার প্রশ্নের বাণে জর্জরিত হয়ে নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলেন বাউলদা। আর তখনই গিন্নিমা বলে উঠলেন, ওটা ওটা পুতুল নয়। এই প্রথম আমি গিন্নিমার কণ্ঠস্বর শুনলাম। অত্যন্ত তীক্ষ্ণ এবং সরু কণ্ঠস্বর তার। কথাটি বলেই তিনি এগিয়ে এলেন আমার দিকে। আমি হতভম্বের মতো দাঁড়িয়ে রইলাম। তিনি আমার ঠিক সামনে এসে বললেন, আপনি তাহলে সবটা জানতে চান, তাই তো? কিন্তু গিন্নিমা ছোট কর্তা জানতে পারলে? বাউলদা কিছু একটা বলতে যাচ্ছিলেন। গিন্নিমা হাত দেখিয়ে থামিয়ে দিলেন তাকে। আপনারা আমার সবটা খুলে বলতে পারেন। যদি আমার তরফ থেকে কোনো রকম সাহায্য করা সম্ভব হয় তাহলে আমি সত্যিই করব। গিন্নিমা একটা শীতল দৃষ্টি নিক্ষেপ করলেন আমার দিকে। তারপর ধীর পায়ে এগিয়ে গিয়ে বসলেন ঘরের দাওয়ায়। আমাকেও বসতে বললেন ইশারা করে। আমি বসতেই উনি বলতে শুরু করলেন, চিতার উপর যেটা রাখা রয়েছে ওটাকে দেখে সাধারণ পুতুল মনে হলেও সেটি তা নয়। ওটা ওটা একটা লাশ, একটা বাচ্চার লাশ। গিন্নিমার কথায় আঁতকে উঠলাম আমি। উনি বলে চললেন, আমার স্বামী যতীন্দ্রনাথ বিলেতে গিয়ে এই কথা বলা পুতুলের খেলা শেখে। কিন্তু এই খেলা সাধারণ খেলা নয়। এ খেলার সঙ্গে জড়িয়ে আছে কোনো এক প্রাচীন বিদেশি তন্ত্রবিদ্যা। প্রথম যখন ও ফেরে বিলেত থেকে তখন আমি বুঝিনি এসব, কিন্তু বছরখানেক পর থেকে আস্তে আস্তে সবটা বুঝতে শুরু করি। প্রতি বছর ও যে পুতুল নিয়ে খেলা দেখায় সেটা কোনো সাধারণ পুতুল নয়। প্রতি বছর একটি করে সদ্য মৃত বাচ্চার দেহ দিয়ে সেই পুতুল তৈরি করে। ওর কিছু ভাড়া করা লোক আছে যারা প্রতি বছর এই গ্রাম থেকেই ওকে বাচ্চা অপহরণ করে এনে দেয়। প্রথমে সে ওই বাচ্চাকে অজ্ঞান করে, তাকে নিয়ে কি সব পুজো টুজো করে। আমি বই পড়ে জেনেছি যে ওই পুজোকে নাকি কি সব স্যাটানিক রিচুয়াল বলে। পুজোর শেষে শ্বাসরোধ করে সেই শিশুটিকে সে হত্যা করে। তারপর বেশ কয়েক মাস কি একটা কেমিক্যালে ডুবিয়ে রাখে মৃতদেহটা। কয়েক মাস কেটে যাওয়ার পর মৃতদেহটি সেই কেমিক্যাল থেকে বের করে নানান যন্ত্রপাতির সাহায্যে একটা যান্ত্রিক পুতুলে পরিণত করে। প্রতি বছর সেই পুতুল দিয়ে অনুষ্ঠান করে। তারপর তারপর কাজ শেষ হয়ে গেলে সেই পুতুল সে নদীর জলে ভাসিয়ে দেয়। এক টানা বলে থামলেন গিন্নিমা। আমি সব কথা শুনে বিস্ময়ে হতবাক হয়ে গেলাম। মানে এমন অবিশ্বাস্য ঘটনাও যে ঘটতে পারে সেটা ভেবেই গাটা আমার গুলিয়ে উঠল। যতীন্দ্রনাথের পুতুল টিনার সঙ্গে আমার দোকানের সেই মহিলার হারিয়ে যাওয়া মেয়ের মুখের কেন এত মিল, সেটা বুঝতেও আমার আর বাকি রইল না। আমি অবাক চোখে গিন্নিমার দিকে তাকিয়ে বললাম, উনি দিনের পর দিন এমন অন্যায় কাজ করে চলেছেন আর আপনারা সবটা জেনেও চুপ করে বসে আছেন, কোনো প্রতিবাদ করছেন না। কেন করছেন না?
আমার প্রশ্ন শুনে এক ব্যর্থ হাসি হাসলেন গিন্নিমা। তারপর বললেন, ও একজন ভয়ঙ্কর মানুষ। এই অঞ্চলের প্রশাসন ওর হাতের মুঠোয়। কেউ জানলেও এই ঘটনা কোনো দিন পলাশগড়ের বাইরে যাবে না। বরং যারা আওয়াজ তুলবে তারাই হয়তো দেখবেন একদিন নিষ্প্রাণ হয়ে ভাসছে নদীর জলে কিংবা জঙ্গলের গাছে ঝুলছে তাদের মৃতদেহ। নিজের ছেলেকেও যে ছাড়েনি, সে যে কতটা ভয়ঙ্কর তা নিশ্চয়ই আলাদা করে আর আপনাকে বলে দিতে হবে না। আমি আতঙ্কে কাঠ হয়ে বসে রইলাম কিছুক্ষণ। তারপর চিতার উপরে শুয়ে থাকা পুতুলটার দিকে আঙুল দিয়ে জিজ্ঞেস করলাম, ওটা তাহলে কার মৃতদেহ? আমার ছেলে। আপনার ছেলে? কিন্তু কোথায় পেলেন একে? আমার স্বামীর আমার প্রতি অগাধ বিশ্বাস, তাই শেষের দিকে আমায় এক প্রকার জানিয়েই সে কাজগুলো করত। ওর ধারণা আমি ওকে প্রচণ্ড ভালোবাসি কিংবা মারাত্মক ভয় পাই। সে কারণ যাই হোক না কেন, ওর এমনই বিশ্বাস যে আমি ওর অপরাধের কথা হয়তো কোনো দিন কাউকে বলবো না। তবে আমি ওকে একটুও ভালোবাসি না, ঘেন্না করি, ভীষণ ঘেন্না করি। যে আমার ছোট্ট ছেলেটাকে আমার কোল থেকে কেড়ে নিয়েছে তাকে আমি একটুও ভালোবাসি না। তবে হ্যাঁ, আমি ওই শয়তানটাকে ভয় পাই খুব। কিন্তু মাতৃত্বের শক্তিও যে এক বিরাট শক্তি, আর সেই শক্তি দিয়েই আমি নিজের ভয়টাকে কিছুটা কাটিয়ে উঠতে পেরেছিলাম। এরপর আমি গোপনে বাউলের সঙ্গে যোগাযোগ করি, কারণ বাইরের লোক বলতে বাউলই আসতো আমাদের বাড়িতে। আর বাড়ির ভেতরের কাউকেই আমি তেমন ভরসা করি না। তাছাড়া বাউলও আমার মতোই নিজের সন্তানকে হারিয়েছে, তাই আমার মনে হয়েছিল যে সে আমার কথা বুঝবে। বাউলকে আমি বিস্তারিতভাবে সবটা বলি এবং দুজনে কথা বলে গায়ের পশ্চিমে জঙ্গলের মধ্যে নদীতে একটা জাল লাগানোর ব্যবস্থা করি। আমার স্বামীর ভাসিয়ে দেওয়া পুতুলগুলো ওই জালে গিয়ে আটকাতে থাকে। বাউল এক এক করে সেগুলো এখানে নিয়ে আসে নিজের ভিটে। তারপর আমরা সময় সুযোগ বুঝে দেহগুলো সৎকারের ব্যবস্থা করি। কাজটা আসলে বাউলই করে। এতদিন প্রায় সব কটা বাচ্চার শেষ কাজই ও নিজেই সম্পন্ন করেছে। আমার পিট্টুর কাজটাও ওই করতে চেয়েছিল, আমি করতে দিইনি। চেষ্টা করছিলাম যতদিন পারা যায় ততদিন ওকে রেখে দিতে, কিন্তু ওর আত্মা যেভাবে শান্তি পাবে না। তাই আজ নিজের সন্তানটাকে নিজের হাতে জ্বালিয়ে ছাই করে দিতে এসেছিলাম আমার আমার আদরের পিট্টুর শেষ কাজটুকু সম্পন্ন করতে। আর তখনই আপনি আমাদের দেখে ফেলেন। আশ্চর্য মানুষ তো আপনারা! একটা বিকৃত মানসিকতার অসুস্থ রোগীকে আপনারা এভাবে প্রশ্রয় দিচ্ছেন, আর একটা করে বাচ্চা ঢলে পড়ছে মৃত্যুর কোলে। কিন্তু আমি যে শঙ্কুর বাচ্চাকে মরতে দেব না গিন্নিমা, আমি ওকে বাঁচাবই। আপনারা যদি সাহায্য করেন ভালো, নইলে আমি অন্য ব্যবস্থা নেব। গিন্নিমা আমার হাত দুটো ধরে বললেন, আপনি পারবেন ওকে বাঁচাতে। আমি আপনাকে সব রকম সাহায্য করব। আমার স্বামীর গোপন পুজোর ঘরটাও দেখিয়ে দেব আপনাকে। পারবো গিন্নিমা, কিন্তু ধরা পড়লে মৃত্যু অনিবার্য। কেউ কোনোদিন জানতেও পারবে না যে আপনার সঙ্গে ঠিক কী ঘটেছিল। তাই যা করবেন ভেবে চিন্তে করবেন। গিন্নিমা আমায় সাবধান করলেও এই মুহূর্তে শঙ্কুর ছেলের প্রাণ বাঁচানো ছাড়া আমি আর কিছুই ভাবতে পারছিলাম না। তাই নিজের সিদ্ধান্ত তৎক্ষণাৎ জানিয়ে দিলাম গিন্নিমাকে। উনি আশ্বস্ত করলেন আমায়। বাউলদাকে বলে আমার জমিদার বাড়ির ভেতরে ঢোকার ব্যবস্থা তিনি করে দেবেন, কিন্তু তারপর সবটাই আমার নিজের দায়িত্বে করতে হবে। কথাবার্তার পালা শেষ হতেই গিন্নিমা উঠে পড়লেন। হাতে জ্বলন্ত মশাল নিয়ে এগিয়ে চললেন সামনে সাজানো চিতাটির দিকে। গিন্নিমার আদরের বিট্টুর শেষ কাজটুকু নীরবে দাঁড়িয়ে দেখেছিলাম সেদিন।
সেই রাতের পর কয়েকদিন আমার বেশ নিস্তব্ধেই কেটে গেল। ইতিমধ্যে যতীন্দ্রনাথ মেলায় নিজের দ্বিতীয় অর্থাৎ শেষ অনুষ্ঠানটিও করে ফেলেছে। সেদিন ওই শয়তানটির হাতে পুতুলটি দেখে আমার ছবির সেই ফুটফুটে বাচ্চা মেয়েটির কথা মনে পড়ে গেল। একটা জল জ্যান্ত সুস্থ বাচ্চাকে খুন করে তাকে একটি নির্জীব পুতুলে পরিণত করেছে এই মানবরূপী পিশাচটা। ইচ্ছে করছিল, খুব ইচ্ছে করছিল সেদিন স্টেজে উঠে গিয়ে মাইকে চেঁচিয়ে লোকটার আসল রূপটা সবার সামনে প্রকাশ করে দিতে। অনেক কষ্টে সেদিন নিজেকে সংযত করেছিলাম। আমি জানতাম যে এই সময় একটা ছোট্ট ভুলও শঙ্কুর ছেলের প্রাণনাশের কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই শেষ কয়েকদিন ভীষণ সাবধানে কাটালাম আমি। গিন্নিমার থেকে বাউলদা মারফত যতীন্দ্রনাথের সমস্ত খবরাখবর পাচ্ছিলাম আমি। গিন্নিমার থেকেই জানলাম যে যতীন্দ্রনাথ নাকি শঙ্কুর ছেলেটাকে জমিদার বাড়িতে নিজের পুজোর ঘরে আটকে রেখেছে। মেলা পুরোপুরি শেষ হয়ে গেলে এক অমাবস্যার রাতে ওই বছরের পুতুলটাকে নদীর জলে ভাসিয়ে দেবে সে। তারপর ঠিক পরের পূর্ণিমায় নদীর জলে পবিত্র স্নান সেরে শঙ্কুর ছেলেটাকে নিয়ে পুজোয় বসবে। আমি বুঝলাম যে আমাদের যা করার এই মেলা শেষ হওয়ার আগেই করতে হবে। সেই সুযোগও এসে গেল শেষমেশ। মেলার শেষ দিন বাউলদা আর বাউলিনীর ডাক পড়ল জমিদার বাড়িতে। ওই দিনই বসবে তাদের বাউল গানের আসর। গিন্নিমা আমাকে সেই আসরে যাওয়ার অনুমতি দিয়েছেন। সবকিছু পরিকল্পনা মাফিক গেলে হয়তো শঙ্কুর ছেলেটাকে সেদিন বাঁচিয়ে ফিরতে পারব। দেখতে দেখতে মেলার শেষ দিন এসে উপস্থিত হলো। আমি আমার জিনিসপত্র, জামা কাপড়, ক্যামেরা সব সকাল সকালই গুছিয়ে নিলাম। বাউলদা বলেছিলেন যদি কাজটি ঠিকঠাক সম্পন্ন করতে পারি তাহলে হয়তো কাল ভোর ভোর আমায় পলাশগড় ছাড়তে হতে পারে। তাই সবটা আগে থেকেই গুছিয়ে রাখাই বাঞ্ছনীয় বলে মনে হয়েছিল আমার। মেলার শেষ দিন তাই আর দোকান খুললাম না। সারাদিন তাঁবুতে শুয়ে কাটিয়ে দিলাম। বুকের ভিতর একটা চাপা আতঙ্ক জমাট বেঁধেছিল সারাক্ষণ। একটা ছোট্ট ভুলও যে সেদিন আমার মৃত্যু ডেকে আনতে পারে তা নিয়ে আমার মনে এক ফোঁটাও সন্দেহ ছিল না। তবুও আমি পিছু পা হইনি। শঙ্কুর বাচ্চাটাকে বাঁচানোর জন্য যে দৃঢ় সংকল্প আমি নিয়েছিলাম তা আমায় এক বিন্দুও পিছোতে দেয়নি। এসব 7-5 ভাবতে ভাবতেই চোখটা কখন যে লেগে গিয়েছিল বুঝতে পারিনি। ঘুম ভাঙল বাউলদার ডাকে। ঘুম থেকে উঠে দেখি সময় দুপুর পেরিয়ে গেছে। আমি ঘুম থেকে উঠতেই বাউলদা আমার কাঁধে হাত রেখে বললেন, দাদা ভাই যান, কিছু খেয়ে আসুন গিয়ে। আজ রাতে অনেক কাজ, নাওয়া খাওয়া নাও জুটতে পারে। বাউলদার কথাটা মন্দ লাগলো না আমার। আমি তড়িঘুরে উঠে পিছনের পুকুর থেকে 2টো ডুব দিয়ে এলাম। তারপর আনোয়ারের দোকানে গিয়ে পাঁঠার মাংস কষা আর ভাত সহযোগে মধ্যাহ্ন ভোজ সারলাম। খেতে বসে খাবারটার দিকে তাকিয়ে বড্ড মন খারাপ হয়ে গেল। বারবার মনে হচ্ছিল এই হয়তো আমার শেষ খাওয়া। হঠাৎ করে মায়ের মুখটা খুব মনে পড়ছিল আমার। ভাবছিলাম একবার যদি মাকে এখন দেখতে পেতাম। তখনই আমার মনে পড়লো যে কলকাতায় থাকতে কোডাকের ক্যামেরাটা দিয়ে মায়ের একটা ছবি তুলেছিলাম। সেটা আমার সঙ্গে করে এনেছিলাম এখানে। আমি চটজলদি আনোয়ারকে খাবারের দামটা দিয়ে তাঁবুতে ফিরে এলাম। তারপর অত্যন্ত এলোমেলোভাবে ব্যাগপত্র ঘেটে মায়ের ছবিটা বের করলাম। মাকে দেখে মনটা কেমন যেন আনন্দে ভরে উঠল আমার। মায়ের ছবিটা বুকে জড়িয়ে ধরে বেমালুম কেঁদে ফেললাম আমি। মায়ের ওই হাসি মুখটা যে আমি আবার দেখতে চাই। আমি ফিরে যেতে চাই আমার মায়ের কাছে, মায়ের কোলে। কিন্তু আমি কি পারবো? সবার অলক্ষ্যে ছুড়ে দেওয়া এই প্রশ্নের উত্তর বহু দূর থেকেও যেন মা পাঠিয়ে দিল আমায়। বলল, তুই ফিরে আসবি খোকা, আমার বিশ্বাস তুই ঠিক ফিরে আসবি। বাউলদা আর বাউলিনীকে সঙ্গে নিয়ে যখন জমিদার বাড়িতে প্রবেশ করলাম তখন সন্ধে প্রায় পেরিয়ে গিয়েছে। আমরা বাড়ির ভেতরে ঢুকে সিঁড়ি বেয়ে দোতলায় উঠে এলাম। একটা বিশাল বারান্দা পেরিয়ে প্রবেশ করলাম একটা প্রকাণ্ড ঘরে। বাউলদার কাছে শুনলাম যে এটা নাকি এককালে বাইজি মহল ছিল। বহু যুগ আগে এখানে নাকি বাইজিরে এসে থাকতো এবং জমিদারকে মন ভোলাতে নাচে গানে মাতিয়ে রাখতো এই গোটা ঘরটি। এই বাড়ির সব ঘরই বোধহয় সাদা রং। যতীন্দ্রনাথের ঘরটাও দেখেছিলাম সাদা, এটিও তাই। ঘরের উপর বিশাল বিশাল 4টি বৈদ্যুতিক পাখা ঘুরছে বন বন করে।
আদিকালের বিশাল হাত পাখাগুলোও রয়েছে দেখলাম, যদিও সেগুলো এখন ঘর সাজানোর বই, অন্য কোনো কাজে লাগে না। ঘরের চারপাশে দামি দামি সব আসবাবপত্র রাখা, ফুলদানিগুলো সুগন্ধি ফুলে সাজানো হয়েছে। সেসব ফুলের গন্ধে সারা ঘর ম ম করছে। ঘরের ঠিক মাঝখানে বাউলদা আর বাউলিনী নেচে নেচে গানের অনুষ্ঠান করবে, আর চারপাশে চৌকো করে পাতা গদিতে বসে জমিদার বাড়ির লোকজন, আত্মীয় স্বজন সবাই অনুষ্ঠান দেখবে। আমরা সেই ঘরে ঢুকে কিছুক্ষণ অপেক্ষা করতেই দর্শক আসন ধীরে ধীরে ভরতে শুরু করল। সেই দর্শক আসনেই একটি ছোট্ট জায়গা আমারও জুটে গেল। একে একে জমিদার বাড়ির লোকজন সবাই চলে এলেন সেখানে। সব শেষে ঢুকলেন যতীন্দ্রনাথ আর গিন্নিমা। তারা ঢুকতেই বাউলদা আর বাউলিনী সকলকে করজোরে অভিবাদন জানিয়ে গানের অনুষ্ঠান শুরু করলেন। বাউলদা গান ধরলেন। গানের সুরে আসর ক্রমশ জমে উঠল। সবাই প্রায় মত্ত হয়ে শুনছিল গান। গানের তালে তালে দর্শক, স্থানীয় ব্যক্তিরা বিশাল আকৃতির হুঁকা থেকে তামাকের ঘ্রাণ টেনে নিচ্ছিলেন নিজেদের শরীরের মধ্যে। কাচের পাত্রে রাখা দামি বিলিতি মদের নেশায় আচ্ছন্ন হয়ে পড়েছিল সমগ্র গানের আসর। সেই ফাঁকেই দেখলাম গিন্নিমা উঠে গেলেন নিজের জায়গা ছেড়ে। মদ ও হুঁকায় মত্ত যতীন্দ্রনাথ যেন দেখতেই পেল না তাকে। আমি বুঝলাম যে সবটা পরিকল্পনা মাফিকই ঘটছে। আর কয়েক মিনিটের অপেক্ষা, তারপরেই আসবে সেই সুযোগ। যেমনটা ভেবেছিলাম ঠিক তেমনটাই হলো। কয়েক মিনিটের ব্যবধানে জমিদার বাড়ির সব আলো নিভে গেল এক ঝটকায়। বুঝলাম গিন্নিমা মিটার ঘরে গিয়ে মেইন সুইচ ফেলে দিয়েছেন, কিন্তু সেটা বেশিক্ষণের জন্য নয়। কয়েক মিনিটের মধ্যেই আমাকে পৌঁছতে হবে গন্তব্যে, নয়তো নেমে আসবে ঘোর বিপদ। আলো নিভতেই সঙ্গে সঙ্গে উঠে পড়লাম আমি। গান যথারীতি থেমে গিয়েছে। সারা ঘরময় হট্টগোলের শব্দ গম গম করছে। প্রথমে অন্ধকারে দেখতে একটু অসুবিধা হচ্ছিল, তবে কয়েক মুহূর্ত যেতেই অন্ধকারটি চোখে সয়ে গেল। আমি লোকজন কাটিয়ে সিঁড়ি বেয়ে 3 তলায় উঠে এলাম। এই 3 তলার বারান্দা ধরে ডান দিক বরাবর সোজা হেঁটে গেলেই একটা দেওয়াল পড়বে, কিন্তু সেই দেওয়ালটি আদপে দেওয়াল নয়, একটি দরজা। তাতে চাবি লাগানোর জায়গাও রয়েছে। সেই চাবি গিন্নিমা আগেই জোগাড় করে দিয়েছিলেন আমায়। আমি 3 তলায় উঠে ডান দিক বরাবর হাঁটতে শুরু করলাম। অন্ধকারে চারপাশের কিছুই ভালো করে ঠাওর হচ্ছে না, তবুও আন্দাজ মতো পা ফেলছিলাম আমি। খুব সাবধানে পা বাঁচিয়ে হেঁটে চলছিলাম সামনের দিকে। কিন্তু আচমকা কি হলো জানি না, আমার বাঁ পাটা কিসে একটা গিয়ে ধাক্কা খেল। অমনি একটা ফুলদানির মতো বস্তু মাটিতে পড়ে বিকট শব্দ করে ভেঙে গেল। আমার বুকটা কেঁপে উঠল ভয়ে। আমি তৎক্ষণাৎ থেমে গেলাম সেখানেই। আশেপাশে খুব সন্তর্পণে লক্ষ্য রাখছিলাম। হঠাৎ এক বৃদ্ধার কণ্ঠস্বর শুনে চমকে উঠলাম। কে রে? কে ওখানে? যতু নাকি? আমি কোনো আওয়াজ করলাম না, চুপচাপ দাঁড়িয়ে রইলাম এক জায়গায়। বৃদ্ধা লাঠি হাতে খুব ধীর পায়ে এগিয়ে আসলেন আমারই দিকে। আমার বুকের ভেতরটা কেমন যেন টিপ টিপ করছিল ভয়ে। বৃদ্ধা আমার খুব সামনে চলে আসার আগেই তাকে কোনো মতে কাটিয়ে আমি সামনের দিকে চলে গেলাম। উনি থামলেন না, হাঁটতেই থাকলেন সামনের দিকে। যেতে যেতেই আবার বললেন, তুই আবার উজাই বসবি নাকি? যা, তাই বসতে হবে। আমি যাই, নিচে একটু গান বাজনা শুনে আসি। বৃদ্ধার কথা শুনে আমার পিলে চমকে গেল। এখন নিচে গিয়ে যদি যতীন্দ্রনাথকে দেখেন, তাহলেই তো সব শেষ হয়ে যাবে। আমি ওই নিকষ অন্ধকারেই প্রায় ছুটলাম সামনের দিকে। বেশ কয়েক পা যেতেই একটা দেওয়ালে ধাক্কা খেলাম, আর তখনই একটা ফাঁকা শব্দ হলো সেখানে। বুঝলাম এ কোনো নিরেট দেওয়াল নয়, বরং একটি দরজা। দরজার গায়ে আঙুল বুলিয়ে চাবি ঢোকানোর ফুটোটা ঠাওর করার চেষ্টা করলাম। পর মুহূর্তে পেয়েও গেলাম সেটা। পকেট থেকে গিন্নিমার দেওয়া চাবিটা বের করে ঢুকিয়ে দিলাম সেই ফুটোর মধ্যে। একবার ডান দিক ঘোরাতেই দরজাটি ক্যাঁচ শব্দ করে খুলে গেল। আমি দরজা খুলে ভিতরে ঢুকতেই আলো জ্বলে উঠল ঘরে। আমি ঘরে ঢুকেই দরজাটা আবার বন্ধ করে দিলাম। তারপর এদিক ওদিক শঙ্কুর ছেলেকে খুঁজতে শুরু করলাম। বেশি খুঁজতে হলো না। ঘরের ডান দিকে তাকাতেই দেখলাম মাটিতে পাতা একটি মাদুরের উপর ছেলেটিকে হাত পা বেঁধে ফেলে রাখা হয়েছে। আমি ঝটপট ছেলেটির কাছে গিয়ে ওর বাঁধন খুলে দিলাম। ছেলেটির জ্ঞান নেই। পাশেই একটা জলের কলসি রাখা ছিল।
সেখান থেকে খানিকটা জল নিয়ে তার চোখে মুখে ছিটিয়ে দিলাম। আস্তে আস্তে জ্ঞান ফিরল ছেলেটার। আমি তাকে বললাম, শোনো, আমি তোমায় বাঁচাতে এসেছি, তোমাকে তোমার বাবা মার কাছে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। আমাদের এক্ষুনি এখান থেকে পালাতে হবে, বুঝতে পারছো? এত সহজে তো আপনি এখান থেকে পালাতে পারবেন না কমলবাবু। খুব চেনা এই কণ্ঠস্বর শুনে আতকে আমার রক্ত হিম হয়ে গেল। কাঁপা কাঁপা দৃষ্টিতে দরজার দিকে তাকাতেই দেখি দরজা দিয়ে প্রবেশ করছেন ছোট কর্তা যতীন্দ্রনাথ। তার হাতে রয়েছে একটি মস্ত তরোয়াল, তার ঠোঁটে খেলা করছে একটা অদ্ভুত পৈশাচিক হাসি। সে এক পা দু পা করে এগিয়ে আসছে আমারই দিকে। সেই দৃশ্য দেখে ভয়ে আমার সমস্ত শরীর কাঁপতে শুরু করলো। আমি তক্ষুনি শঙ্কুর ছেলেটাকে কোলে নিয়ে ঘরের বাঁ দিকে রাখা টেবিলের তলায় বসলাম। ওকে বললাম, এখানে চুপ করে বসে থাকো, যাই হয়ে যাক এখান থেকে বেরোবে না। ছেলেটার জ্ঞান ফিরলেও সে কেমন যেন ঘোরের মধ্যে ছিল, তাই সে কোনো কথা বলল না, শুধু ঘাড় আলতো করে। যতীন্দ্রনাথ সবটা দেখে মুচকি হাসলো একবার, তারপর বলল, কি ভাবছেন ওকে বাঁচাবেন? আপনি পারবেন না কমলবাবু, আপনি তো নিজেকেই বাঁচাতে পারবেন না, তাহলে ওই বাচ্চাটাকে কি করে বাঁচাবেন? আপনার বডিটাও কেউ কোনো দিন খুঁজে পাবে না। বুকে অনেকখানি সাহস সঞ্চয় করে উঠে দাঁড়ালাম আমি। ঠোঁটে একটা মেকি হাসি এনে বললাম, আপনার কি আমাকে দেখে খুব বোকা মনে হয়? হ্যাঁ, মনে হলো আমি ঠিক ততটা বোকা নই। দিন চারেক আগে 3টে চিঠি আমি 3 জায়গায় পাঠিয়েছি। একটা গেছে কলকাতার পুলিশ হেডকোয়ার্টারে, একটা আনন্দবাজার পত্রিকার অফিসে, আর অন্যটি গেছে আমার এক উকিল বন্ধুর কাছে। সেখানে আপনার এই কুকীর্তি সম্পর্কে বিস্তারিতভাবে লেখা রয়েছে। কয়েকদিনের মধ্যেই পুলিশ মিডিয়া সবাই আসবে এই গ্রামে, তাই বলছি জেলে যাওয়ার জন্য তৈরি হন এবার। আমার কথা শুনে যতীন্দ্রনাথ অট্টহাস্যে ফেটে পড়ল, বলল, পুলিশ মিডিয়া? আরে পুলিশ মিডিয়া সব আমি সামলে নেব, কিন্তু কিন্তু তুই নিজের প্রাণ কি করে বাঁচাবি? হ্যাঁ? কথাটা বলেই হাতে তরোয়ালটি নিয়ে তেড়ে এলো যতীন্দ্রনাথ। সজোরে চালালো আমায় লক্ষ্য করে। আমি কোনো রকমে সরে গিয়ে বাঁচালাম নিজেকে। তরোয়ালের আঘাতটি সশব্দে গিয়ে পড়ল আমার পিছনে থাকা কাঠের আলমারিটার উপর, কিন্তু তবুও শয়তানটা থামলো না। বারংবার চেষ্টা করে গেল আমায় আঘাত করার। আমিও যথাসম্ভব নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছি। হাতের সামনে যা পাচ্ছিলাম ছুটছিলাম যতীন্দ্রনাথকে লক্ষ্য করে, কিন্তু কোনো লাভই হচ্ছিল না। সে এখন এক হিংস্র পশুর মতোই আমায় বধ করার জন্য ক্ষেপে উঠেছে। কিন্তু ঠিক তখনই এক অসতর্ক মুহূর্তে যতীন্দ্রনাথের সজোরে চালানো তরোয়ালটি ছুঁয়ে গেল আমার বুকটা। গল গল রক্ত বেরোতে থাকে আমার শরীর দিয়ে। সাদা সোয়েটারটি ক্রমশ লাল রঙে ঢেকে যায়। আমার শরীরের ব্যথায় জ্বলতে শুরু করে। রাগে আক্রোশে আমার মাথায় তখন রক্ত চড়ে গিয়েছে। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে সামনে রাখা জল ভর্তি কলসিটা 2 হাতে তুলে নিয়ে আমি তারপর গায়ের সমস্ত শক্তি দিয়ে সেটা ছুঁড়ে মারি যতীন্দ্রনাথকে লক্ষ্য করে। ভরা কলসিটা সোজা গিয়ে লাগে যতীন্দ্রনাথের মাথায়। যন্ত্রণায় আর্তনাদ করে ওঠে সে। ওর হাত থেকে পড়ে যায় তরোয়ালটা। সঙ্গে সঙ্গে শয়তানটার উপর ঝাঁপিয়ে পড়ি আমি। তার পেটের উপর বসে থুতনিতে এলো পাথানি ঘুষি চালাতে থাকি। চোখ মুখ ক্রমেই রক্তাক্ত হয়ে ওঠে, তবুও সে হার মানে না। হাত বাড়িয়ে আমার গলা টিপে ধরে। আমার যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। একসময় জোর করে আমি একটা হাঁচকা টান মেরে নিজেকে প্রায় ছিটকে ওর কবল থেকে সরিয়ে আনলেও মুহূর্তে সে আবার আমার উপর ঝাঁপিয়ে পড়ল। সামনে রাখা যন্ত্রপাতির বাক্সটা থেকে একটা প্রকাণ্ড স্ক্রুড্রাইভার সে তুলে নিল হাতে। বাঁকা ঠোঁটে আবার খেলে গেল সেই এক পৈশাচিক হাসি। রক্ত মাখা দাঁতগুলো বিচ্ছিরি ভাবে পরিহাস করতে থাকে আমায়। হাতের স্ক্রুড্রাইভারটি সে তুলে ধরে মাথার উপর। আমি বেশ বুঝতে পারছি এটা আমার গলায় গেঁথে দেওয়াই যে যতীন্দ্রনাথের একমাত্র উদ্দেশ্য। আমি ভয়ে আতঙ্কে নিজের চোখ দুটো বুঝে নিলাম। আর তখনই গ্যাস করে একটা বিকট শব্দ হলো। আমি সভয়ে সঙ্গে সঙ্গে চোখ দুটো খুলে ফেললাম।
যা দেখলাম তাতে আমার আত্মা রাম খাঁচা হয়ে গেল। দেখলাম যতীন্দ্রনাথের মুন্ডুটা কাটা, কলা গাছের মতো তার ধর থেকে আলাদা হয়ে খসে পড়ল মাটিতে। ফিনকি দিয়ে থকথকে তাজা রক্ত বেরিয়ে এলো তার গলা থেকে, লেপটে গেল আমার সারা শরীরে। যতীন্দ্রনাথের ধরটাও ধপ করে লুটিয়ে পড়ল মাটিতে। আমার ঠিক সামনেই রক্তাক্ত তরোয়াল হাতে পাথরের মতো দাঁড়িয়ে গিন্নিমা। তার গাল বেয়ে চুয়ে পড়ছিল তার স্বামীর কাঁচা রক্ত। সেই রক্তের সঙ্গে বোধহয় এক দু ফোঁটা চোখের জলও মিশেছিল। সামনে অমন একটি ভয়ানক দৃশ্য প্রত্যক্ষ করলেও আর তেমন ভয় পেলাম না আমি। একটা অদ্ভুত শান্তিতে চোখ দুটো বুজে এলো আমার। পরের দিন যখন আমার জ্ঞান ফিরল তখন প্রায় ভোর রাত। উঠে দেখি বাউলদাদের তাঁবুতে শুয়ে আছি আমি। বাউলদার বাউলিনী আমার ঠিক সামনে বসে রয়েছে। আমি উঠে বসার চেষ্টা করলাম, কিন্তু উঠতে গিয়ে বুকে ভীষণ এক যন্ত্রণা অনুভব করলাম। বাউলদা ধরে ধরে আমায় বসতে সাহায্য করলেন। হ্যারিকেনের অল্প আলোয় দেখলাম আমার বুকে একটা গেরুয়া রঙের সুতির কাপড় বাঁধা রয়েছে। বুঝলাম যে বাউলিনীর কাপড় ছিঁড়েই আমার বুকের এই ব্যান্ডেজের ব্যবস্থা করা হয়েছে। এখন কেমন বোধ করছেন? অনেকটাই ভালো বাউলদা। ওই এড্ডু আড্ডু মলম পট্টি যা করতে জানি তাই আমরা করে দিয়েছি। কলকাতা পৌঁছে হাসপাতালে নিজের ভালো করে চিকিৎসা করে নেবেন। আমি ঘাড় নেড়ে সম্মতি জানালাম। বাউলিনী চুপ করে বসেছিল আমার পায়ের কাছে, কোনো কথা বলছিল না সে। এক দৃষ্টিতে তাকিয়েছিল আমার দিকে। তার চোখে আমার প্রতি এক রাশ কৃতজ্ঞতা খুঁজে পেলাম। এবারে চলুন দাদা ভাই, বেরোতে হবে। গিন্নিমা আপনাকে ভোরের প্রথম ট্রেনেই কলকাতা পাইটে দিতে বলেছেন। আর দেরি করা ঠিক হবে নি। বাউলদার কথা মতোই উঠে পড়লাম আমি। আমার ব্যাগপত্র সব আগে থেকেই এনে রেখেছিলেন উনি। ব্যাগ থেকে একটা পরিষ্কার জামা বের করে গায়ে গলিয়ে নিলাম। তার উপর একটা চাদর জড়িয়ে বাউলদার পিছু পিছু তাঁবুর বাইরে বেরিয়ে এলাম। ক্যামেরার ব্যাগ দুটো আমিই নিয়েছিলাম, বড় ব্যাগ দুটো নিয়েছিলেন বাউলদা। তাঁবু থেকে বেরিয়ে আসার আগে বাউলিনীর মুখের দিকে তাকালাম একবার। এই হয়তো শেষবার, আর হয়তো কোনোদিনই দেখা হবে না ওর সঙ্গে। তবুও সে চিরদিন রয়ে যাবে আমার মনে, এক অসম্পূর্ণ ভালোবাসার ভাগীদার হয়ে। স্টেশনে যাওয়ার পথে বাউলদার থেকে শুনলাম যে আগের দিন রাতে যতীন্দ্রনাথের দেহটা বাউলদার ভিটের মধ্যেই জ্বালিয়ে দেওয়া হয়েছে। শঙ্কুর ছেলেটাকেও রাত থাকতেই গোপনে পৌঁছে দেওয়া হয়েছে তার বাড়িতে। কাল সকালে সমগ্র পলাশগড়ে রটিয়ে দেওয়া হবে যে যতীন্দ্রনাথ নাকি আবার বাড়ি ছেড়ে বিদেশ পালিয়েছেন। গিন্নিমার কথা অবিশ্বাস করবে এমন কেউ নেই এই গ্রামে।
তাছাড়া যতীন্দ্রনাথ যেহেতু অতীতেও বাড়ি ছেড়ে পালিয়েছেন, তাই এ কথা রটাতে খুব একটা অসুবিধা হবে না গিন্নিমার। বাউলদার থেকে সবটা শুনে অনেকটা আশ্বস্ত হলাম আমি। এবার আর ফিরে যেতে কোনো বাধা রইল না। কথা বলতে বলতেই স্টেশনে পৌঁছে গেলাম আমরা। টিকিট কেটে কিছুক্ষণ অপেক্ষা করতেই ট্রেন এসে গেল স্টেশনে। বাউলদা ব্যাগপত্র সমেত ট্রেনে তুলে দিল আমায়। ঠিক ট্রেন ছাড়ার আগে নেমে গেলেন বাউলদা। নেমে যাওয়ার আগে আমার দিকে তাকিয়ে বললেন, অনেক ধন্যবাদ দাদাবাবু। আপনার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না, তবে তবে এটুক কথা দিচ্ছি, আমার যদি পুত্র সন্তান হয় তইলে তার নাম রাখবো কমল, আর আর কন্যা সন্তান হলি কমলা। বাউলদার কথাটা শেষ হতেই শেষ হুইসেলটা দিতে দিতে ট্রেনটা ছেড়ে গেল। আমি অবাক দৃষ্টিতে চেয়ে রইলাম বাউলদার দিকে। গতি বাড়িয়ে ট্রেনটি ক্রমশ এগিয়ে চলেছিল সামনের দিকে, আর আমার চোখের সামনে দিয়ে ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে বাউলদা, বাউলিনী, গিন্নিমা, যতীন্দ্রনাথ, শঙ্কু আর এই পলাশঘর। বাসা ভেঙে পাখির মনে ক্ষত জাগে কোন গোপনে, বলেছে পাখি মনের কোণে কারে আবার যে ডাকি। বাসা ভেঙে পাখির মনে ক্ষত জাগে কোন গোপনে, বলেছে পাখি মনের কোণে কাকে আবার যে ডাকি। পাখিকেও ফিরিতে হবে, পাখিকেও ফিরিতে হবে, সেও ভাবে আকাশ পাবে। পাখিকেও ফিরিতে হবে, সেও ভাবে আকাশ পাবে। আকাশেরও ডানা হবে মেঘের মনে হাত রাখি। এই মনে মনে দেখি আমি একাকী। এই মনে মনে দেখি আমি একাকী। এই মনে মনে দেখি আমি একাকী। শুনছিলেন ওরাও কি মানুষ। আড্ডাবাজের আজকের পরিবেশনা কেমন লাগলো অবশ্যই জানান কমেন্ট বক্সে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। শুনতে থাকুন আড্ডাবাজ।